স্যার লাইভে চলে আসছি। Excellent. Thank you, Riyad. আসসালামু আলাইকুম সবাইকে। প্রথমে ধন্যবাদ জানাতে যাচ্ছি এক্সিস মেডিকেল স্কুলকে আজকে সেশনটি অ্যারেঞ্জ করার জন্য। আজকে যারা লাইভে আছেন আমি রিকোয়েস্ট থাকবে যে আপনারা যদি শুনতে না পারেন তাহলে সেটা একটু কমেন্টসে জানাবেন, এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা আপনারা কমেন্টসে জানাবেন। তো আপনারা সবাইকে আমাকে শুনতে পাচ্ছেন? যদি একটু কমেন্টসে রেসপন্ড করেন প্লিজ। স্যার এখন পুরো পারফেক্ট, আলহামদুলিল্লাহ। এক্সেলেন্ট, রিয়াদ, থ্যাংক ইউ। ওয়েলকাম স্যার। তো আজকে আমরা যে টপিকস নিয়ে কথা বলতে যাচ্ছি, প্রথমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আসলে টেকনিক্যাল কিছু ডিফিকাল্টিস এর জন্য আমাদের সেশনটি যথাসময়ে শুরু না হতে পারার জন্য। তো আমি ধন্যবাদ জানাতে যাচ্ছি আজকে যারা লাইভে আছেন তাদেরকে এবং এক্সিস মেডিকেল স্কুলকে আজকে সেশনটি অ্যারেঞ্জ করার জন্য। আজকে আমি যে জিনিসটা নিয়ে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে টোবাকো কন্ট্রোল, রেসপন্সিবিলিটিস অফ হেলথ কেয়ার ওয়ার্কার্স ইন বাংলাদেশ। এখনকার যে সিচুয়েশন, প্যান্ডেমিক সিচুয়েশন, করোনা ভাইরাসের, সেখানে হেলথ কেয়ার ওয়ার্কাররা খুব অগ্রণী ভূমিকা রাখছেন, যার জন্য বাংলাদেশে করোনা ভাইরাস সিচুয়েশনটা আমরা চেষ্টা করছেন আপনারা সবাই সবার লেভেল থেকে সেটাকে কন্ট্রোল করার জন্য। এই করোনা ভাইরাস সিচুয়েশনের বাইরেও কিন্তু আপনাদের একটা প্রফেশনাল রেসপন্সিবিলিটি আছে পেশেন্টদের প্রতি, এবং সেটা আপনারা খুব ভালো মতো পালন করে যাচ্ছেন। এর মধ্যে যে জিনিসটা সেটা হচ্ছে টোবাকো কন্ট্রোল বা স্মোকিং সেজেশন অ্যাডভাইস, যেটা দিয়ে কিন্তু আপনারা করোনা ভাইরাসে যে পরিমাণ মানুষ মারা যাচ্ছে তার চেয়ে অনেক বেশি মৃত্যুকে আপনারা ঠেকাতে পারেন। আপনারা কিন্তু চেঞ্জ করে দিতে পারেন মানুষের জীবন আপনাদের অ্যাডভাইসের মাধ্যমে, এবং আপনাদের কিছু অল্প সময়ের কিছুটা আমি বলবো যে স্যাক্রিফাইসের মাধ্যমে, যে সময়টা ইম্পর্টেন্ট, যেটা দিয়ে কিন্তু একজন মানুষের লাইফ চেঞ্জ করে দেওয়া সম্ভব। তো সেই বিষয়গুলো নিয়েই আজকে আমি কথা বলবো। তো আমি প্রথমে আমার পরিচয় দিই। আমি আজিজ রহমান। আমি ঢাকা মেডিকেল থেকে মেডিকেল গ্র্যাজুয়েশনের পরে পাবলিক হেলথ কেয়ার ক্যারিয়ার হিসেবে বেছে নিই। বাংলাদেশে ব্র্যাক ইউনিভার্সিটি থেকে আমি মাস্টার ইন পাবলিক হেলথ করি। এরপরে আমি ব্র্যাকে কাজ করি, ব্র্যাক ইন্টারন্যাশনালে কাজ করেছি, আমি আইসিডিএবি কাজ করেছি। এরপরে 2009-তে আমি চলে আসি অস্ট্রেলিয়াতে পিএইচডি করার জন্য। পাবলিক হেলথে আমি পিএইচডি শেষ করি। শেষ করার পরে এখানে আমি পোস্ট ডক করি। এখানকার ডিপার্টমেন্ট অফ হেলথে পাবলিক হেলথ অফিসার হিসেবে কাজ করার সুযোগ হয়েছে সাউথ ওয়েস্টার্ন গভর্নমেন্টে। বিগত 10 থেকে 12 বছর বিভিন্ন ইউনিভার্সিটিতে আমি কাজ করছি। বর্তমানে আমি মেলবোর্নে ফেডারেশন ইউনিভার্সিটি অস্ট্রেলিয়াতে পাবলিক হেলথে অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে কাজ করছি। জনস হপকিন্স ইউনিভার্সিটি থেকে টোবাকো কন্ট্রোল নিয়ে আমি স্পেশাল কোর্স করেছি, এবং টোবাকো সবসময় আমার রিসার্চ ইন্টারেস্ট, এবং সবসময় আমি চেষ্টা করি টোবাকো নিয়ে কাজ করার জন্য। অস্ট্রেলিয়াতে যেভাবে বাংলাদেশেও আমি টোবাকো নিয়ে কাজ করছি। তো আজকে সেশনে আমি চেষ্টা করব যে আমার সেই অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য, যদি সেটা আপনাদের প্রফেশনাল লাইফে হেল্প হয়। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আমার কথাবার্তা বলার সময়, আপনারা ফিল ফ্রি টু শেয়ার ইন দ্য কমেন্টস। আমি কমেন্টস বক্সটা দেখে যাচ্ছি। তো আজকে যে জিনিসগুলো আমরা আলোচনা করবো সেটা হচ্ছে অ্যাক্টিভ স্মোকিং, প্যাসিভ স্মোকিং, স্মোকলেস টোবাকো, দ্যাট ইজ দ্য বার্ডেন অফ টোবাকো ইউজ। সারা ওয়ার্ল্ডে কি অবস্থা, বাংলাদেশে কি অবস্থা, অস্ট্রেলিয়াতে কি অবস্থা, টোবাকো কন্ট্রোল এবং চ্যালেঞ্জ, যে চ্যালেঞ্জ গুলো আছে, টোবাকো ইন্ডাস্ট্রির যে চ্যালেঞ্জ, স্মোকিং সিজেশন সাপোর্টের ক্ষেত্রে যে চ্যালেঞ্জ, সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। রোল অফ হেলথ কেয়ার ওয়ার্কার, তাদের কি ভূমিকা আছে, ইলেকট্রনিক সিগারেট অথবা ভেপিং, যেটার সাথে আপনারা কম বেশি পরিচিত, যেটা এখন শুধুমাত্র সারা ওয়ার্ল্ডে না বাংলাদেশেও ব্যাপকভাবে ইউজ হচ্ছে, সেই ইলেকট্রনিক সিগারেট আসলে কি ভালো না খারাপ সে বিষয়ে সংক্ষেপে কথা বলার চেষ্টা করব, এবং সবশেষে কথা বলবো যে আমি রিসার্চ নিয়ে আমরা কি করতে পারি, আপনারা কি রিসার্চ ইনভলভ হতে পারেন কিনা, বা আপনাদের রিসার্চে ইন্টারেস্ট আছে কিনা, এই বিষয়ে আমরা কথা বলবো। তো প্রথমে আসি বার্ডেন অফ টোবাকো ইউজ। আমরা যদি লেটেস্ট ডাটা দেখি, যেটা হচ্ছে গ্লোবাল বার্ডেন অফ ডিজিজ, তারা প্রতি বছর অলমোস্ট প্রতি বছর তারা আপডেট করে ডাটাগুলোকে। লেটেস্ট যে ডাটা 2017 সালের ডাটা, সেটা যদি আমরা দেখি, সেখানে দেখা যাচ্ছে যে গ্লোবাল যে মর্টালিটি 1990 সালে সেই ডাটাটা ছিল টপ 3 ফ্যাক্টর, যে টপ 3 ডিজিজ যেগুলো ছিল সেগুলো ছিল সবগুলো ইনফেকশাস ডিজিজ। কিন্তু আমরা 2017-এ যদি আমরা ডাটাগুলো দেখি, টপ 3 যে ডিজিজ, তার মধ্যে 2টা ডিজিজই হচ্ছে নন কমিউনিকেবল ডিজিজ, যেটা হচ্ছে ইসকেমিক হার্ট ডিজিজ এবং হচ্ছে স্ট্রোক। দুটো মিলে আপনারা জানেন যে কার্ডিওভাস্কুলার ডিজিজ। তো সেটা কিন্তু টপ 3-র মধ্যে 2টা ডিজিজই হচ্ছে নন কমিউনিকেবল ডিজিজ। সো চেঞ্জ হয়ে গিয়েছে ডিজিজের মর্টালিটি, কি কারণে বেশি মানুষ মারা যাচ্ছে, সেই প্যাটার্নটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে।
আমরা যদি দেখি যে কি কারণে এই ডিজিজ গুলো হচ্ছে বা এই মর্টালিটি গুলো হচ্ছে, যেগুলোকে আমরা রিস্ক ফ্যাক্টর বলি, সেই রিস্ক ফ্যাক্টরের ডাটা যদি আমরা দেখি, তাহলে টপ 5 রিস্ক ফ্যাক্টর যে ডাটা, সেটা থেকে দেখতে পাচ্ছি যে হাই ব্লাড প্রেশার, স্মোকিং, হাই ফাস্টিং প্লাজমা গ্লুকোজ, হাই বডি মাস ইন্ডেক্স, শর্ট জেস্টেশন ফর বার্থ ওয়েট। এই টপ 5 রিস্ক ফ্যাক্টরের মধ্যে স্মোকিং কিন্তু সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর, যেটার কারণে বেশিরভাগ মৃত্যু হচ্ছে, বেশিরভাগ ডিজিজ হচ্ছে। তার মধ্যে টপ ফ্যাক্টর হচ্ছে স্মোকিং। আমরা যদি এটাকে আলাদাভাবে মেল এবং ফিমেলের মধ্যে দেখি, তাহলে কিন্তু স্মোকিং স্টিল ইজ দ্য টপ মোস্ট রিস্ক ফ্যাক্টর ফর ডেথস এন্ড ডিসেবিলিটি অ্যামাং মেলস। এখন যে একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট, সেটা হচ্ছে রিস্ক ট্রানজিশন, যেটাকে বলা হয় যে ট্র্যাডিশনাল রিস্কটা যেটা ছিল 1950s 1960s, তখন কিন্তু আন্ডার নিউট্রিশন, ওয়াটার স্যানিটেশন, হাইজিন, হ্যাঁ সেটা এখনো সমস্যা আছে বিভিন্ন দেশে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যেটা দেখা গিয়েছে ট্র্যাডিশনাল রিস্কটা চেঞ্জ হয়ে এখন হচ্ছে মডার্ন রিস্কে বেশিরভাগ রিস্ক গুলো ট্রানজিশন নিয়েছে। তার মানে হচ্ছে ইভেন ডেভেলপিং কান্ট্রিতে লাইক বাংলাদেশে ট্র্যাডিশনাল রিস্ক গুলোর জায়গায় মডার্ন রিস্ক গুলো জায়গায় করে নিয়েছে। টোবাকো, ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি, ওভারওয়েট, আরবান এয়ার কোয়ালিটি, রোড ট্রাফিক সেফটি, অকুপেশনাল রিস্ক, এই জিনিসগুলো কিন্তু হচ্ছে মডার্ন রিস্ক। তো যেটাকে আমরা বলি এপিডেমিওলজিক্যাল ট্রানজিশন, যে ট্র্যাডিশনাল রিস্ক থেকে মুভ করে এটা হচ্ছে মডার্ন রিস্কে মুভ করেছে। আমরা যদি গ্লোবালি দেখি যে স্মোকিং এর প্রিভ্যালেন্স কিরকম, কতজন মানুষ স্মোক করে গ্লোবালি, তাহলে ওভারঅল হচ্ছে 21% অফ দ্য গ্লোবাল পপুলেশন স্মোক। তার মানে হচ্ছে প্রতি 5 জনের 1 জন স্মোক করে। এটা কিন্তু একটা ভয়াবহ চিত্র আমরা যদি এটা রিয়েলাইজ করি। এবং এই ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই যেটা দেখা যাচ্ছে, মেল স্মোকিং প্রিভ্যালেন্সটা বেশি কম্পেয়ার টু ফিমেল, এটা অ্যাজ এ হোল গ্লোবালি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে হাই ইনকাম কান্ট্রি, মিডল ইনকাম কান্ট্রি এবং লো ইনকাম কান্ট্রি, তাদের স্মোকিং প্রিভ্যালেন্স দেওয়া আছে, জেন্ডার ওয়াইজ সেই ডিফারেন্সটা দেওয়া আছে। এখানে একটি জিনিস আমি শুধু বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে হাই ইনকাম কান্ট্রির মধ্যে ফিমেলদের মধ্যে স্মোকিং প্রিভ্যালেন্স স্টিল হাই, ইটস অ্যাবাউট 17%। আবার মিডল ইনকাম কান্ট্রিতে যদি আমরা দেখি, সেখানে মেলদের মধ্যে স্মোকিং প্রিভ্যালেন্স কিন্তু কোয়াইট হাই, অ্যাবাউট 38%, সো দ্যাট ইজ কোয়াইট হাই। আমরা যদি অস্ট্রেলিয়ার স্মোকিং প্রিভ্যালেন্সটা দেখি, অস্ট্রেলিয়া আপনারা হয়তো জেনে থাকবেন যে অস্ট্রেলিয়া ইজ ওয়ান অফ দ্য টপ লিডিং কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড, যারা হচ্ছে টোবাকো কন্ট্রোলের জন্য তারা অনেক কিছু করেছে এবং সফলভাবে করেছে। সো অস্ট্রেলিয়াকে এক্সাম্পল ধরা হয় টোবাকো কন্ট্রোলের জন্য। সেই অস্ট্রেলিয়াতে স্মোকিং প্রিভ্যালেন্স কিন্তু এখন অনেক কম, স্টিল কোয়াইট হাই 13.8%, কম্পেয়ার টু আদার কান্ট্রিজ এটা কম। এবং মেলদের মধ্যে স্মোকিং প্রিভ্যালেন্স স্টিল বেশি, 16.5 কম্পেয়ার টু ফিমেল। কিন্তু এই যে 13.8%, এটা হচ্ছে কিন্তু আমাদের ন্যাশনাল ফিগার। তাদের মধ্যে আমরা যে স্পেসিফিক গ্রুপ দেখি, যারা হচ্ছে মোস্ট ডিসঅ্যাডভান্টেজ সোশ্যাল ইকোনমিক স্ট্যাটাস পিপল, আমরা যেটা বলি বাংলা ভাষায় গরিব মানুষ যারা, অস্ট্রেলিয়ার মধ্যেও কিন্তু মোস্ট ডিসঅ্যাডভান্টেজ সোশ্যাল ইকোনমিক স্ট্যাটাসের গ্রুপ আছে। তাদের মধ্যে স্মোকিং প্রিভ্যালেন্সটা কিন্তু ন্যাশনাল অ্যাভারেজের চেয়ে বেশি, অ্যাবাউট 21.7%। আর যে গ্রুপটা সবচেয়ে বেশি ভালনারেবল, সেটা হচ্ছে ইন্ডিজিনাস পিপল, যা আমরা বলি বাংলায় আদিবাসী। অস্ট্রেলিয়াতে যে আদিবাসী আছে, তাদের মধ্যে স্মোকিং প্রিভ্যালেন্স কিন্তু অলমোস্ট 3 times কম্পেয়ার টু ন্যাশনাল অ্যাভারেজ। সো অলমোস্ট 41% of indigenous people smoke cigarette, not only cigarette but they also smoke. আমরা যদি বাংলাদেশের সিনারিওতে আসি, তো বাংলাদেশ ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট টোবাকো কনজিউমিং কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড। সেটা কিন্তু কোয়াইট অ্যালার্মিং। এবং দেখা যাচ্ছে যে এখানকার 1/4 অফ ডেথস 25 to 69 ইয়ার্স এর যেটা হয়, সেই ডেথস 1/4 অফ দ্য ডেথস কিন্তু হচ্ছে টোবাকো রিলেটেড ইলনেস এর কারণে। যার ফলে বলা হচ্ছে যে লস অফ ইয়ার্স, 7 years অফ লাইফ পার স্মোকার। প্রিম্যাচিউর ডেথ, যে মানুষটা বাঁচার কথা ছিল হয়তো 70 বছর, সে হয়তো 63 বছর বয়সে মারা যাচ্ছে। 7 years তার লাইফ থেকে ঝরে যাচ্ছে শুধুমাত্র স্মোকিং রিলেটেড ইলনেস এর কারণে। এবং সেটা কিন্তু শুধুমাত্র বয়স্কদের জন্য না, প্রিম্যাচিউর ডেথস, যেটা হচ্ছে আপনারা জেনে থাকবেন যে আমি নিশ্চিত যে আপনারা এখন আশেপাশে তাকালেই দেখতে পাবেন, অ্যাপার্ট ফ্রম করোনা ভাইরাস সিচুয়েশন, যে অ্যাডাল্টদের মধ্যে অল্প বয়স হার্ট ডিজিজে মারা যাচ্ছে। আমি বলবো না শুধু স্মোকিং একমাত্র কজ, বাট স্মোকিং ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট কজ অফ ডেথস। আমরা যদি লেটেস্ট ডাটা দেখি বাংলাদেশের ক্ষেত্রে, গ্লোবাল অ্যাডাল্ট টোবাকো সার্ভে 2017 সালে যে ডাটা, লেটেস্ট ডাটা যেটা আমি পেয়েছি, সেখানে দেখাচ্ছে কারেন্ট স্মোকিং প্রিভ্যালেন্স হচ্ছে 18%, মেলদের মধ্যে স্মোকিং প্রিভ্যালেন্সটা বেশি, 36%। বাংলাদেশে সেই সঙ্গে স্মোকলেস টোবাকো অথবা চিউইং টোবাকো
এটা অনেক বেশি ইউজ হয় আপনারা জানেন, বিশেষ করে রুরাল এরিয়াতে ইউজ হয় এবং এটা হচ্ছে কালচারের সাথে মিশে আছে। কিন্তু আপনারা যদি দেখেন একটা ইন্টারেস্টিং ফিগার, সেটা হচ্ছে এই স্মোকলেস টোবাকো ইউজ ফিমেলদের মধ্যে কিন্তু অনেক বেশি, 25%। তার মানে 4 জনের 1 জন ফিমেল কিন্তু স্মোকলেস টোবাকো ইউজ করে। স্মোকিং যেটা, সেটা হচ্ছে উমেনদের মধ্যে অনেক কম, আমাদের সোশিও কালচারাল কনটেক্সট থেকে 0.8%। সো স্মোকলেস টোবাকোর সাথে যে হেলথের ইফেক্ট আছে সেটা আপনারা সবাই জানেন, যে স্মোকলেস টোবাকো যে ওরাল ক্যান্সার থেকে শুরু করে অন্যান্য ক্যান্সার গুলো করে সেটা আপনারা জানেন। তো এখানে আমাদের কাজ করার কিন্তু স্কোপ আছে। এবার আসি আমরা অ্যাক্টিভ স্মোকিং নিয়ে কিছু কথাবার্তাতে। টোবাকো স্মোক যেটা, সেই টোবাকো স্মোকের কনস্টিটিউয়েন্ট যদি আমরা চিন্তা করি, আপনারা জেনে অবাক হবেন যে মোর দেন 4000 কেমিক্যাল কম্পাউন্ড আছে এই টোবাকো স্মোকের মধ্যে। এর মধ্যে কি নেই? পয়জনাস গ্যাস থেকে শুরু করে ক্যান্সার কজিং কেমিক্যালস, টক্সিক মেটাল, আপনারা লিস্ট অফ কেমিক্যালস, লিস্ট অফ কার্সিনোজেনিক কম্পাউন্ড। মোর দেন 400 যে কেমিক্যাল কম্পাউন্ড গুলো আছে তার মধ্যে ইন্টারেস্টিংলি হাফ অফ দেম আর ন্যাচারাল ইন টোবাকো লিভস and half are created during the chemical reaction. যখন হচ্ছে স্মোকিং করা হয়, সে বার্নিং প্রসেসের মধ্যে half of the chemicals are created and some are intentionally added by the manufacturers, যেটার উদ্দেশ্যই হচ্ছে অ্যাডিকশন বাড়ানো এবং তার মাধ্যমে তাদের ব্যবসাটাকে চালিয়ে রাখা। সেটা কিন্তু একটা ইম্পর্টেন্ট একটা ইস্যু, যেটা ম্যানুফ্যাকচারাররা ইন্টেনশনালি এটা অ্যাড করে টোবাকোর মাঝে। আরেকটা জিনিস শেয়ার করতে, সেটা হচ্ছে যে এই অ্যাডিকশন, যে অ্যাডিকটিভনেস অফ টোবাকো, সেটা আপনারা জেনে অবাক হবেন যে রিসার্চে যেটা বলছে যে আমরা বলি যে মাদকাসক্ত, আমরা ড্রাগের কথা বলি, আমরা অ্যালকোহলের কথা বলি, কিন্তু জেনে অবাক হবেন যে সিগারেটের যে অ্যাডিকটিভনেস, সেই অ্যাডিকটিভনেসটা কিন্তু ওপিয়েট, যেটা আমরা বলি মরফিন, প্যাথিডিন, কোকেইন, অ্যালকোহল, সেই সবগুলোর থেকে অনেক অনেক বেশি। সো সিগারেট ইজ দ্য মোস্ট অ্যাডিকটিভ ড্রাগ। So that is an important lesson that we need to keep in mind, যে যখন আমরা বলবো যে স্মোকিং ছাড়ার কথা, it's not an easy task because they are addictive to this, এবং এই অ্যাডিকটিভনেসটা ছাড়ানোর জন্য কিন্তু অনেক কষ্ট করতে হয় এবং অনেক রকম স্টেপ নিতে হয়, যেটা আমরা আমাদের লেকচারের সেকেন্ড পার্টে আমরা কথা বলবো। এখন আসি, আমি জানি আমি টোবাকোর কারণে লাং ক্যান্সার হয়, আপনারা এটা জানেন, রেসপিরেটরি সিস্টেমে যত ডিজিজ হয় আপনারা জানেন, আমি এই বিষয়ে কথা বলবো। আমি শুধু একটা জিনিস নিয়ে কথা বলতে যাচ্ছি অ্যাক্টিভ স্মোকিং, সেটা হচ্ছে কার্ডিয়াক ডিজিজ। এই কারণে বলতে চাচ্ছি যে এই জিনিসটা কিন্তু স্মোকাররা যেভাবে জানে না, ঠিক একইভাবে আমাদের মধ্যেও কিন্তু কিছুটা হয়তো নলেজের গ্যাপ আছে, যে কার্ডিয়াক ডিজিজের সাথে টোবাকোর যে রিলেশনশিপটা, আমি সেটা একটু তুলে ধরতে যাচ্ছি। ডাটা যে দেখা যায়, রিসার্চ এভিডেন্স যেটা আছে, সেই রিসার্চ এভিডেন্সে যে দেখা যাচ্ছে যে একজন স্মোকার এবং নন স্মোকার যদি কম্পেয়ার করা হয়, তাহলে স্মোকারের মধ্যে হার্ট অ্যাটাকের রিস্ক কিন্তু ডাবল কম্পেয়ার টু দ্য নন স্মোকার। স্ট্রোকের রিস্ক হচ্ছে 3 টাইমস, অ্যানজাইনার রিস্ক হচ্ছে 20 টাইমস কম্পেয়ার টু এ নন স্মোকার। আর যদি পেরিফেরাল আর্টারি ডিজিজের কথা বলি, সেটা হচ্ছে 5 টাইমস মোর রিস্ক কম্পেয়ার টু এ নন স্মোকার। এই ইনফরমেশন গুলো কিন্তু একটা ইম্পর্টেন্ট স্টেপ। আমরা যখন ইন্টারভেনশনের কথা চিন্তা করবো, আমরা যখন স্মোকারের সাথে কথা বলবো, তখন কিন্তু আমরা হার্ট অ্যাটাক, কার্ডিয়াক ডিজিজ, এটা যতটা প্যানিক তৈরি করে, লাং ক্যান্সার সাধারণত ধরাই হয় লাং ক্যান্সার হবে আমি যখন বয়স হয়ে যাবে, যখন ইটস এ লং টার্ম প্রসেস। বাট হার্ট অ্যাটাকে কিন্তু মানুষ যে খুব দ্রুত মরে যায়, এটা কিন্তু সবাই বুঝতে পারে। সো এখানে কিন্তু একটা ইম্পর্টেন্ট মেসেজ আছে, সেই মেসেজটা আমাদেরকে খেয়াল রাখতে হবে যখন স্মোকারদের সাথে আমরা কথা বলবো, যে টোবাকোর সাথে হার্ট ডিজিজ যে রিলেশনশিপটা, সেই রিলেশনশিপটা কিন্তু একটা ইম্পর্টেন্ট মেসেজ হতে পারে। এবং টোবাকো কজেস অলমোস্ট 3 মিলিয়ন ডেথস ডিউ টু কার্ডিওভাস্কুলার ডিজিজ। আপনারা আমার স্লাইডের প্রথমে দিকে দেখেছেন যে টপ মোস্ট রিস্ক ফ্যাক্টর, টপ মোস্ট যে ডেথ যে কারণে হচ্ছে, সেটা হচ্ছে ইসকেমিক হার্ট ডিজিজ, নাম্বার 1 কজেস অফ ডেথ ইন দ্য ওয়ার্ল্ড। সো এখানে কিন্তু ইম্পর্টেন্ট ভূমিকা আছে স্মোকিং এর হার্ট ডিজিজ করার জন্য। এবং সবচেয়ে ইন্টারেস্টিং যেটা রিসার্চের মাধ্যমে জানা যাচ্ছে, হান্ড্রেডস অফ মিলিয়নস অফ টোবাকো ইউজার্স আর আনঅ্যাওয়্যার রিগার্ডিং টোবাকো কজেস হার্ট ডিজিজ। স্মোকারদের যে রিসার্চ গুলো করা হয়েছে, সেখানে জিজ্ঞেস করলে তারা কিন্তু বলে যে হ্যাঁ, স্মোকিং এর কারণে লাং ক্যান্সার হয়, রেসপিরেটরি ডিজিজের কথা বলে, কিন্তু হার্ট ডিজিজের সাথে যে একটা রিলেশনশিপ আছে, সেই ইনফরমেশনটা কিন্তু তাদের কাছে নেই। তো এটা আমাদের একটা ইম্পর্টেন্ট মেসেজ, আমাদের খেয়াল রাখতে হবে। আমরা যখন স্মোকারদের সাথে কথা বলবো, তখন কিন্তু আমরা হার্ট ডিজিজের যে ইফেক্টটা, সেটা কিন্তু আমরা বলতে পারি। এই জন্য কয়েক বছর আগে ওয়ার্ল্ড নো টোবাকো ডে, যেটা 31st of May ছিল, সেখানকার থিম ছিল টোবাকো ব্রেকস হার্টস,
চুজ হেলথ নট টোবাকো। সো আমি আজকের লেকচারের মাধ্যমে আবার গুরুত্ব দিয়ে যাচ্ছি যে আমরা ফোকাস করতে চাই হার্ট ডিজিজ এবং টোবাকো এই রিলেশনশিপটাকে মোর কম্পেয়ার টু আদার ডিজিজেস টু দ্য স্মোকার্স। এবার আসি করোনা ভাইরাস এবং স্মোকিং। আমি নিশ্চিত হয়তো আপনারা দেখেছেন এর মধ্যে যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর মাঝে এই মেসেজগুলো দিয়েছে, এবং আপনারা হয়তো দেখেছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যে স্মোকিং ক্যান ইনক্রিজ দ্য চান্সেস অফ গেটিং করোনা ভাইরাস। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ইস্যু এবং ইম্পর্টেন্ট মোমেন্ট, এবং আমি বলবো যে আজকের হেলথ কেয়ার ওয়ার্কারদের এটা কিন্তু একটি গোল্ডেন অপরচুনিটি এই স্মোকিং নিয়ে কাজ করা। কারণ এই করোনা ভাইরাস নিয়ে এখন যে একটা প্যানিক কাজ করছে, এই প্যানিকটাকে যেটাকে বলা হয় রিসার্চের ভাষায় টিচেবল মোমেন্ট। যখন কোনো একজন রোগী যখন হাসপাতালে ভর্তি হয় তখন কিন্তু, যদি কনটেক্সট ডিফাইন আমি বলবো ডেভেলপিং ডেভেলপ কান্ট্রিজে, কিন্তু যেটা হয় যে হাসপাতালে যখন ভর্তি হয় তখন তার মাঝে মৃত্যুর ভয় কাজ করে, তার মাঝে চিন্তা হয় যে এই ডিজিজটার প্রগনোসিস খুব খারাপ হতে পারে। সেই জিনিসটাকে, সেই সময়টাকে বলা হয় টিচেবল মোমেন্ট। ওই সময়টাকে আপনি যতটুকু অ্যাডভাইস দিবেন, দে আর মোর অ্যাডাপ্টেড টু অ্যাকসেপ্ট দ্যাট অ্যাডভাইস। ঠিক একইভাবে করোনা ভাইরাসের এই যে সিচুয়েশন আছে, এই সিচুয়েশনের মধ্যে কিন্তু আমরা ইউজ করতে পারি এই মেসেজগুলোকে, এবং এটা একটা গোল্ডেন অপরচুনিটি ফর আস, ফর হেলথ কেয়ার ওয়ার্কার্স টু ওয়ার্ক অন দ্য স্মোকার্স সো দ্যাট দে ক্যান কুইট স্মোকিং। এবং এই যে স্মোকিং কিভাবে ছড়াচ্ছে, স্মোকিং এ যে ইনক্রিজ চান্স অফ গেটিং কোভিড-19, কারণ হচ্ছে আমরা জানি যে হাতের মাধ্যমে সবসময় হাত পরিষ্কার করতে বলছে, এবং হাতটা যখন স্মোকিং এর যখন আমরা সামনে নিয়ে আসছি মুখে, এবং এখান থেকে যে আমাদের যে ট্রান্সমিশন হচ্ছে, সো layman can also understand how it is related to the spread of COVID-19. এবং আপনারা এই সঙ্গে যেটা বলতেই পারেন সেটা হচ্ছে স্মোকিং এর যে নর্মাল প্যাথোজেনেসিস, কিভাবে স্মোকিংটা বিভিন্ন অর্গানকে এফেক্ট করছে, কিভাবে ডিজিজ করছে, সেই জিনিসগুলো ডেফিনেটলি আপনারা শেয়ার করতে পারেন। আমি একটু শেয়ার করতে চাচ্ছি যে এই যে কোভিড-19 এবং স্মোকিং, এখানে আপনারা হয়তো অনেকে মেসেজ পেয়ে থাকবেন যে আসলে যারা কোভিডে আক্রান্ত হয়েছে তাদের মধ্যে স্মোকার বেশি ছিল, কম ছিল, এই জাতীয় কথাবার্তা, অথবা টোবাকো ইন্ডাস্ট্রি হয়তো বিভিন্ন রকম মেসেজ দিতে পারে যে না, আসলে যারা স্মোকার দে আর প্রোটেক্টেড এগেইনস্ট কোভিড-19। তো আমি একটু শেয়ার করতে চাচ্ছি যে এই বিষয়ে লেটেস্ট কি রিসার্চ হচ্ছে। সো কোভিড-19 স্মোকিং নিয়ে সিস্টেমেটিক রিভিউ একটা আমি পেয়েছি, যেটা মার্চ মাসে পাবলিশ হয়েছে। তারা যেটা দেখিয়েছে যে দেয়ার পাবলিশ ডাটা, the smoker যারা তারা হচ্ছে 1.4 times more likely to have severe symptoms compared to a non-smoker, এবং 2.4 times more likely to be admitted to ICU, যার জন্য মেকানিক্যাল ভেন্টিলেশন দরকার। তার মানে হচ্ছে যারা স্মোকার তাদের মধ্যে ডিজিজ সিভিয়ারিটি এবং নিড অফ ICU is more compared to non-smoker. সো এই মেসেজটা কিন্তু একটা ইম্পর্টেন্ট মেসেজ, যেটাকে আমরা ইউজ করতে পারি। আমরা বলতে পারি স্মোকারদেরকে, যখন আপনারা কোনো পেশেন্টকে ডিল করবেন, যদি সে স্মোকার হয় তাহলে কিন্তু এই মেসেজটা আপনারা দিতেই পারেন যে এই সময়টাতে একটা ইম্পর্টেন্ট অপরচুনিটি তাদের চিন্তা করার, কুইট করার জন্য। আরেকটা জিনিস দেখা যাচ্ছে, আরেকটা রিসার্চ, সেটা হচ্ছে এটাকে বলে লিভিং র্যাপিড এভিডেন্স রিভিউ। দ্যাট মিনস তারা হচ্ছে যত রিসার্চ হচ্ছে এখন কোভিড-19 নিয়ে, তারা দেখতে চেয়েছে যে কোভিড-19 এর সাথে হসপিটালাইজেশন, মর্টালিটি সবগুলোর সাথে স্মোকিং এর কি অ্যাসোসিয়েশন আছে, এবং তাদের এটাকে বলা হচ্ছে লিভিং র্যাপিড এভিডেন্স রিভিউ। দ্যাট মিনস হচ্ছে রিসার্চ গুলো পাবলিশ হবে এবং তারা সেগুলোকে ইনকর্পোরেট করবে এবং দে উইল কন্টিনিউ গোয়িং অন। তো তাদের রিসার্চে দেখা গেছে অ্যাক্রস অ্যাবাউট 102 স্টাডিজ, এটা পাবলিশ হয়েছে জুনের ফার্স্ট উইকে। সেখানে কিন্তু দেখা গিয়েছে যে স্টিল কোনো ক্লিয়ার কোনো ডাটা এখন পর্যন্ত নাই যেটা দিয়ে বলা যেতে পারে যে কারেন্ট স্মোকিং এর সাথে, কারণ হচ্ছে যে ডাটাগুলো পাবলিশ হয়েছে সেখানকার ডাটার মধ্যে প্রবলেম আছে। সেই স্টাডিগুলোকে হাই লেভেল কোয়ালিটি তারা ডিটেক্ট করতে পারেনি, কারণ যে প্রিভিলেজ বলা হয়েছে যে স্মোকিং, এতজন মানুষ যে স্মোকিং করছে, সেই ডাটাটা কিসের ভিত্তিতে, সেই ইনফরমেশনে কিছুটা গলদ আছে। এই জন্য সেই গলদ ডাটা যদি থাকে তাহলে কিন্তু সেই অ্যাসোসিয়েশন যদি দেখানো হয়, সেই অ্যাসোসিয়েশনটাও কিন্তু ট্রু অ্যাসোসিয়েশন হবে না। কিছুটা এভিডেন্স তারা এখানে যেটা কনক্লুশন করেছে যে there is substantial uncertainty আছে, কারণ রেকর্ডিং অফ স্মোকিং স্ট্যাটাস কিভাবে রেকর্ড করা হয়েছে, খুব কমন একটা জিনিস যেটা বলা হয় কারেন্ট স্মোকিং। আপনি কি ধূমপায়ী কিনা, আপনি কি ধূমপায়ী কিনা
আপনি হয়তো আমার সাথে একমত হবেন, আমি যখন বাংলাদেশে রিসার্চ করেছি, যখন আমি জিজ্ঞেস করেছি যে আপনি কি ধূমপান করেন কিনা, হাসপাতালে যখন আমি রোগীকে জিজ্ঞেস করেছি তখন বলছে না স্যার আমি ধূমপান করি না। কিন্তু যদি আপনি নেক্সট কোশ্চেনটা না করেন তাহলে কিন্তু আপনি যদি জিজ্ঞেস করা হয় আর ইউ কাইন্ড স্মোকার, ইয়েস অর নো, আপনি কিন্তু নো দিবেন তার প্রথম রেসপন্সে। কিন্তু আপনি যদি সেকেন্ড কোশ্চেন তাকে করেন যে আচ্ছা ভাই আপনি তাহলে ধূমপানটা কবে ছেড়েছেন, রেসপন্স কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি যেটা পেয়েছি, স্যার যখন অ্যাডমিশন হইলাম তখন আমি ছেড়ে দিয়েছি, অথবা ইয়েস্টারডে ছেড়ে দিয়েছি। সো এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট মেসেজ যে জানা যে কারেন্ট স্মোকিং হোয়াট ডাজ দ্যাট মিন। সে কি ছেড়ে দিয়েছে বিগত এক সপ্তাহ, এক মাস, এক বছর? সো হোয়াট ইজ দ্য ডেফিনেশন? আনলেস উই নো দিস থিং, there is some ambiguity in the data. তো এখানে এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু, এটা আমাদের খেয়াল রাখতে হবে। তবে আমাদের খেয়াল রাখতে হবে যে সেটা হচ্ছে যে তাদের ডেফিনেটলি আমরা এখন পর্যন্ত যে রিসার্চ গুলো দেখেছি COVID-19 এবং স্মোকিং নিয়ে, সেটার মধ্যে দেখা যাচ্ছে যে কারেন্ট স্মোকিং কম্পেয়ার্ড উইথ নেভার স্মোকিং অ্যাসোসিয়েটেড উইথ রিডিউস রিস্ক অফ টেস্টিং পজিটিভ। হ্যাঁ, যারা কারেন্ট স্মোকার আছে তাদের মধ্যে টেস্টে পজিটিভ পাওয়া যাচ্ছে কম, কিন্তু যাদের মধ্যে পজিটিভ পাওয়া গিয়েছে তাদের মধ্যে সিভিয়ারিটি কিন্তু অনেক বেশি স্মোকারদের মধ্যে কম্পেয়ার টু নন স্মোকার। সো দ্যাট ইজ অ্যান ইম্পর্টেন্ট মেসেজ ফর আস টু কনসিডার। আমার এই পর্যায়ে আমি একটু বিরতি নিতে যাচ্ছি, কারোর যদি কোনো কোশ্চেন থাকে। ওকে, আমরা তাহলে কন্টিনিউ করি। নেক্সট যে বিষয়টা নিয়ে কথা বলতেছি সেটা হচ্ছে প্যাসিভ স্মোকিং, যেটার আরেকটা নাম হচ্ছে সেকেন্ড হ্যান্ড স্মোকিং। সো প্যাসিভ স্মোকিংটা কি বা সেকেন্ড হ্যান্ড স্মোকিংটা কি, সেটা হচ্ছে মিক্সচার অফ এক্সেল স্মোক। যখন সিগারেটটা কেউ ধূমপান করে, ধূমপানটা যখন ছাড়া হয় সেই মেন স্ট্রিম স্মোক যেটা এক্সেল হচ্ছে, এবং সেই সঙ্গে যখন সিগারেটের পাশ থেকে দেখবেন যে একটা ধোঁয়া বেরোচ্ছে সেই সাইড স্ট্রিম স্মোক, এই দুটাকে কিন্তু কম্বিনেশন করে বলা হচ্ছে সেকেন্ড হ্যান্ড স্মোক। এবং সেকেন্ড হ্যান্ড স্মোক নিয়ে কিন্তু যথেষ্ট রিসার্চ হয়েছে, যথেষ্ট এভিডেন্স আছে আমাদের কাছে যে সেটা দিয়ে চিলড্রেনদের কি ডিজিজ হতে পারে, অ্যাডাল্টে কি ডিজিজ হতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে মিডল ইয়ার ডিজিজ, স্ট্রোক, রেসপিরেটরি সিমটম, লোয়ার রেসপিরেটরি ইলনেস, সাডেন ইনফ্যান্ট ডেথ সিমটম, চিলড্রেনের মধ্যে লাং ক্যান্সার, করোনারি হার্ট ডিজিজ, রিপ্রোডাক্টিভ ইফেক্ট, এই সবগুলো আছে কিন্তু প্যাসিভ স্মোকিং এর জন্য। যেখানে আপনি কিন্তু ধূমপান করছেন না, কিন্তু আপনি যখন আপনার ধূমপায়ী ফ্রেন্ডের পাশে থাকছেন তখন কিন্তু সেই প্যাসিভ স্মোকিং, সেকেন্ড হ্যান্ড স্মোকিং এর মাধ্যমে আপনিও এফেক্টেড হচ্ছেন। সো উই রিয়েলি নিড টু থিঙ্ক অফ দিস থিং। এবং বিশেষ করে আমরা যখন স্মোকারদের সাথে কথা বলবো তখন কিন্তু এটা একটা ইম্পর্টেন্ট মেসেজ। অথবা যেহেতু আমাদের বাংলাদেশে স্মোকিং প্রেভালেন্সটা অনেক বেশি মেলদের মাঝে, তো এখানে কিন্তু ফ্যামিলির একটা ইম্পর্টেন্ট ভূমিকা আছে, ওয়াইফের একটা ইম্পর্টেন্ট ভূমিকা আছে তার হাজবেন্ডের স্মোকিং ছাড়ানোর জন্য। এবং এই জিনিসটা কিন্তু একটা ইম্পর্টেন্ট মেসেজ তাদের জন্য, যে তারা যে প্যাসিভ স্মোকিং এর শিকার হচ্ছে সেটা কিন্তু তাদের বাচ্চা এবং তাদের উপর যে স্বাস্থ্য ইফেক্টটা ফেলছে, সেটা যদি তাদেরকে মেসেজটা দেওয়া হয়, দে ক্যান অলসো ওয়ার্ক অ্যাজ এ স্টিমুলেন্ট ফর দেয়ার হাজবেন্ড টু কুইট স্মোকিং। ওকে, সো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। এবং যেটা দেখা যাচ্ছে রিস্ক ইজ 25 to 30% মোর, ইভেন ব্রিফ এক্সপোজার ক্যান ড্যামেজ লাইনিং অফ ব্লাড ভেসেল। এখন ওই কোশ্চেনটা আসতেই পারে যে তাহলে কতক্ষণ পর্যন্ত আমরা এক্সপোজ হলে এটা আমাদের স্বাস্থ্যের উপর ইফেক্ট করবে। এটা কিন্তু বলা হয়েছে যে এটার কোনো রিস্ক ফ্রি লেভেল নেই, যে আপনি এখানে 2 মিনিট দাঁড়ালে আপনি বেশি এফেক্টেড হবেন নাকি 1 ঘন্টা দাঁড়ালে বেশি এফেক্টেড হবেন। আপনি ইভেন ব্রিফ এক্সপোজার ক্যান ড্যামেজ ইউর ব্লাড ভেসেল, লাইনিং অফ ব্লাড ভেসেল। সো এটা একটা ইম্পর্টেন্ট মেসেজ, আমাদেরকে চিন্তা করতে হবে যে সেকেন্ড হ্যান্ড স্মোকিং অথবা প্যাসিভ স্মোকিং সেটা কোনো রিস্ক ফ্রি লেভেল নেই। নেক্সট আরেকটা ইম্পর্টেন্ট যেটা কনসেপ্ট আমি একটু শেয়ার করতে চাচ্ছি, যেটা হয়তো যেটার সাথে আপনারা হয়তো অনেকে পরিচিত নন, সেটাকে বলা হয় থার্ড হ্যান্ড স্মোকিং। আমরা ফার্স্ট হ্যান্ড স্মোকিং মানে হচ্ছে অ্যাক্টিভ স্মোকিং, সেকেন্ড হ্যান্ড স্মোকিং যেটা হচ্ছে প্যাসিভ স্মোকিং, থার্ড হ্যান্ড স্মোকিং এটাও একটা প্যাসিভ, বাট এটা হচ্ছে, এটা কনসেপ্টটা কিরকম আমি একটু শেয়ার করছি আপনাদের সাথে। ধরে নিলাম যে আপনি একজন প্রাউড টু বি নন স্মোকার। ওকে, সো আপনি যদি নন স্মোকার হন তার মানে হচ্ছে আপনি অ্যাক্টিভ স্মোকিং এর ক্ষতিকর হেলথ ইফেক্ট থেকে আপনি মুক্ত আছেন। সো দ্যাটস রিয়েলি গুড।
এখন আপনি একটা অফিসে কাজ করেন, সেই অফিসের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই যেটা দেখা যাচ্ছে যে স্মোকিং অ্যালাউড না। আমাদের দেশের কনটেক্সট যদি চিন্তা করি, হাসপাতালগুলোতে চিন্তা করতে পারি আমরা, সেখানে আমরা বা বেশিরভাগ অফিসের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে স্মোকিং ইজ নট অ্যালাউড, রাইট? তার মানে হচ্ছে যে অফিসের মধ্যে অ্যাপার্ট ফ্রম যে ফিল্ড গ্রাসরুট লেভেল, সেখানে হয়তো অনেক ক্ষেত্রে কর্মক্ষেত্রে স্মোকিং করা অ্যালাউড, নট অ্যালাউড বাট স্মোকিং করে, কমন প্র্যাকটিস। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা স্মোকিং ইজ নট অ্যালাউড ইন দ্য ওয়ার্ক প্লেস। কিন্তু সেখানে কিন্তু আপনারা যদি চিন্তা করে দেখেন, ওখানে কিন্তু যারা স্মোকার আপনারা কিন্তু তাদেরকে চিনেন, আপনারা কিন্তু দেখেন যে তারা নিয়মিত একটা বিরতিতে যাচ্ছে বাইরে, স্মোক করে আবার ফেরত আসতেছে, রাইট? কিন্তু আপনি যদি তার সাথে অ্যাকম্পানি না করেন, তাহলে কিন্তু আপনি প্যাসিভ স্মোকিং বা সেকেন্ড হ্যান্ড স্মোকিং থেকে আপনি নিজেকে মুক্ত রাখতে পারছেন, রাইট? কারণ আপনি যাচ্ছেন না তাদের সাথে, সো তারা স্মোকিং করছে, আপনি প্যাসিভ স্মোকিং, যেটা এতক্ষণ থেকে বললাম যে প্যাসিভ স্মোকিং বা সেকেন্ড হ্যান্ড স্মোকিং থেকে আপনি নিজেকে সেফ রাখছেন, সো দ্যাট ইজ রিয়েলি গুড। কিন্তু যখন এই মানুষগুলো যখন ফেরত আসে, এই মানুষগুলো যখন আপনার পাশে এসে বসে, আপনার পাশের ডেস্কে এসে বসে, আপনি কি তখন তাদের থেকে স্টিংকি স্মেল পান না? সেই স্টিংকি স্মেল যেটা হয়, যে স্মোকাররা যখন স্মোক করে তখন তাদের শরীরে, তাদের চুলে, তাদের কাপড়ে যে জিনিস লেগে থাকে, যে কম্পাউন্ড গুলো লেগে থাকে, সেখান থেকে কিন্তু আপনি স্মেল গুলো পাচ্ছেন। সো দ্যাট ইজ কল থার্ড হ্যান্ড স্মোক। আপনি কিন্তু অ্যাক্টিভ স্মোকিং করছেন না, আপনি প্যাসিভ স্মোকিং থেকে দূরে আছেন, কিন্তু আপনার পাশে যে কলিগটা আছে সে কিন্তু স্মোক করে এসে আপনার পাশে বসলো এবং আপনি স্টিংকি স্মেলটা পাচ্ছেন। এটা হচ্ছে থার্ড হ্যান্ড স্মোক। এখন কাজ হচ্ছে, এই যে প্রবলেমটা কি থার্ড হ্যান্ড স্মোকিং, সেটা হচ্ছে শুধুমাত্র ইনহেল না, ইট ক্যান ইনজেস্টেড এন্ড কুড বি অ্যাবজর্ব থ্রু স্কিন। মনে করেন কোন একটা রুমের মধ্যে কেউ একজন স্মোক করে চলে গেল, সে কিন্তু সেখানে নাই, কিন্তু আপনি যখন সেই রুমে যাচ্ছেন তখন কিন্তু আপনি সেই স্মোকটা পাচ্ছেন। কারণ রুমে যে এয়ার, সেই এয়ারের মধ্যে একটা কম্পাউন্ড তৈরি করে এবং সেই কম্পাউন্ডটা রুমের সারফেসের মধ্যে থাকে ফর মেনি ডেজ, এবং এই সারফেস থেকে কম্পাউন্ড গুলো আমাদের শরীরে অ্যাবজর্ব হতে পারে, আমরা ইনজেস্ট করতে পারি, ইনহেল করতে পারি। এখন কাজ হচ্ছে, লেটেস্ট কাজ হচ্ছে থার্ড হ্যান্ড স্মোকিং নিয়ে। সো আমাদেরকে এই জিনিসটা কিন্তু খেয়াল রাখতে হবে। এখন যদি আমরা স্মোকিং এর বাইরে অন্যান্য টোবাকো নিয়ে একটু কথা বলতে চাই, আপনারা জানেন, আমি এটা নিয়ে বেশি সময় নষ্ট করবো না, আপনারা জানেন সিগার, পাইপ অনেকেই শখ করে ইউজ করে থাকেন, নোয়িংলি আননোয়িংলি অ্যাবাউট দ্য হেলথ ইফেক্টস। সীসা খুব একটা ক্রেজ আমি দেখেছি বাংলাদেশে বিভিন্ন রেস্টুরেন্টে, তারা বিশেষ করে ইয়াং জেনারেশন যারা, তারা হচ্ছে এটাকে খুবই একটা ক্রেজ হিসেবে ইউজ করে, যেটাতে তারা ক্লেম করে যে তার মধ্যে টোবাকো নেই। বিড়ি, যেটা রুরাল এরিয়াতে খুবই কমন, প্রচলিত এবং মহিলাদের মাঝেও দেখা যায় সেই বিড়ি ইউজ করা। ইলেকট্রনিক সিগারেট, যেটাকে বলে ভেপিং, যেটা ইয়াং জেনারেশনের মধ্যে বিশেষ করে বাংলাদেশে এটা ব্যাপক প্রচলিত এখন। কিছু কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে ইন্টারন্যাশনালি, ফর এক্সাম্পল সুইডেন, নরওয়ে, তাদের মধ্যে স্নুজ, যে স্মোকলেস ও চিউইং টোবাকো, সেটা ইউজ করে তারা, এভাবে টিথ এবং গামের মাঝখানে তারা রেখে দেয়। স্নাফ আছে, যেটা তারা ইনহেল করে। এছাড়া আমাদের দেশে তো পান মশলা, জর্দা, সাদা পাতা, এগুলো আছে, আপনারা জানেন। এবার আসি টোবাকো কন্ট্রোল নিয়ে কিছু কথাবার্তা, কিভাবে আসলে আমরা টোবাকো কন্ট্রোলে কন্ট্রিবিউট করতে পারি। সো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা ইন্টারভেনশন করেছে বা একটা পলিসি করেছে, যে এমপাওয়ার বলে, monitoring tobacco use and prevention policies, protect from tobacco smoke, offer help to quit tobacco use, warn about dangers of tobacco, enforce bans on tobacco advertising, promotion and sponsorship, and raising taxes on tobacco. এই 6টা স্টেপকে তারা একসঙ্গে বলছে এমপাওয়ার। আপনারা যদি গুগল করেন এমপাওয়ার স্ট্র্যাটেজি সম্বন্ধে ডিটেইলস জানতে পারবেন আপনারা। এটা ওয়ার্ল্ড ওয়াইড স্বীকৃত একটা পদ্ধতি। এই পদ্ধতির মাধ্যমে প্রতিটা দেশই চেষ্টা করছে যে তারা কিভাবে তাদের নিজ নিজ দেশে টোবাকো কন্ট্রোল সিচুয়েশন, টোবাকো সিচুয়েশনটাকে কন্ট্রোল করতে পারে। তো আজকে আমি দুইটা জিনিস নিয়ে শুধু ফোকাস করবো। একটা হচ্ছে অফার হেল্প টু কুইট টোবাকো ইউজ, যেটা হচ্ছে হেলথ কেয়ার ওয়ার্কারদের জন্য ডিরেক্ট ভূমিকা আছে, তারা কিভাবে হেল্প করতে পারে তাদের পেশেন্টদেরকে।
এবং সংক্ষেপে একটু বলতে শেয়ার করবো, সেটা হচ্ছে কিভাবে এনফোর্স ব্যানস অন টোবাকো অ্যাডভার্টাইজিং প্রমোশন এন্ড স্পন্সরশিপ, কিভাবে টোবাকো ইন্ডাস্ট্রি কিভাবে টোবাকো অ্যাডভার্টাইজ গুলো করছে, প্রমোশন করছে, স্পন্সরশিপ করছে, সেই জিনিসটা একটু শেয়ার করতে যাচ্ছি আপনার সাথে। তো প্রথমে শেয়ার করি টোবাকো অ্যাডভার্টাইজিং প্রমোশন এন্ড স্পন্সরশিপ। ফর্মার ডিরেক্টর জেনারেল অফ WHO বলেছিলেন যে টোবাকো ইজ এ কমিউনিকেটেড ডিজিজ, ইট ইজ কমিউনিকেটেড থ্রু অ্যাডভার্টাইজিং এন্ড স্পন্সরশিপ। এবং এটা নিশ্চিত আপনারা একমত হবেন যে যে জিনিসটা দেখা হয়, যে জিনিসটা কমিউনিকেশন বেশি হয়, সেই জিনিসটা বিশেষ করে ইয়াং জেনারেশনের পিপলের মধ্যে কিউরিওসিটি জায়গায় বেশি, এবং তারা হচ্ছে সেটাতে তারা কিউরিওসিটি বসত শুরু করে এবং তারপরে তারা এটাতে আসক্ত হয়ে যায়। সো টোবাকো ইন্ডাস্ট্রি যে ট্যাকটিক্স গুলো ইউজ করে, যে কৌশলগুলো তারা অবলম্বন করে তাদের স্পন্সরশিপ এবং প্রমোশনের জন্য, সাধারণত একটা হচ্ছে ডিরেক্ট ট্যাকটিক্স, যে তারা ডিরেক্টলি মার্কেটিং করলো, অ্যাডভার্টাইজমেন্ট করলো। বাংলাদেশে এখন ডিরেক্ট মার্কেটিং অ্যাডভার্টাইজমেন্ট বন্ধ, কিন্তু তারা যেটা করছে সেই জিনিসটা আমাদেরকে নজর রাখতে হবে, সেটা হচ্ছে ইনডিরেক্ট ট্যাকটিক্স। সারা ওয়ার্ল্ডের মধ্যে বেশিরভাগ কান্ট্রিতে ডিরেক্ট ট্যাকটিক্স মার্কেটিং অ্যাডভার্টাইজমেন্ট বন্ধ, কিন্তু ইনডিরেক্ট ট্যাকটিক্স যেটাকে বলা হয় স্পন্সরশিপ, ব্র্যান্ড স্ট্রেচিং, প্রোডাক্ট ডিজাইন, প্রোডাক্ট রিপ্লেসমেন্ট, ডিসকাউন্ট সাইন্স, এই জাতীয় জিনিসগুলোর মাধ্যমে তাদের আলটিমেট উদ্দেশ্য হচ্ছে টু ইনক্রিজ ইউজ অফ টোবাকো প্রোডাক্টস, বিকজ দে আর ডুইং দ্য বিজনেস, সো ইন সামহাউ দে নিড টু কিপ দেমসেলভস অ্যালাইভ। এবং সেটা করার জন্য তারা কিন্তু ইনডিরেক্ট ট্যাকটিক্স গুলো অবলম্বন করে। আমি কিছু ইনডিরেক্ট ট্যাকটিক্স আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি। একটা ইম্পর্টেন্ট কথা, যে টোবাকো ইন্ডাস্ট্রি যত ভালো কথাই বলুক না কেন, তারা অনেক সময় কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির নামে অনেক কিছুই ইভেন্টে স্পন্সর করে, অনেক কিছুই বলে যে তারাও কাজ করছে সোসাইটি বিল্ডিং এর জন্য, কমিউনিটিতে তারা স্পন্সর করে। কিন্তু খেয়াল রাখতে হবে, আমরা যদি ইতিহাস দেখি, সিন্স 1960, interesting, tobacco industries knew that nicotine was addictive 1960s এ, অথচ সায়েন্টিস্টরা কিন্তু 1980s এসে জানতে পেরেছে যে আসলে টোবাকো অ্যাডিকটিভ। কিন্তু টোবাকো ইন্ডাস্ট্রির সায়েন্টিস্টরা কিন্তু তার আগে থেকেই জেনেছিল যে নিকোটিন ইজ অ্যাডিকটিভ। দ্যাটস ওয়াই দে কন্টিনিউ টু ইউজ নিকোটিন ইন দ্য টোবাকো প্রোডাক্টস। নাও যখন 1980 দশকে যখন আমেরিকাতে একটা ল সুট হলো, সেই ল সুটে বলা হলো যে টোবাকো ইন্ডাস্ট্রি ইজ বাউন্ড টু শেয়ার অল অফ দেয়ার সিক্রেট ডকুমেন্টস টু পাবলিক। তখন কিন্তু জানা গেল যে 1960s এ তারা জানতো যে নিকোটিন অ্যাডিকটিভ। তারপরে যেটা হলো 1994 এ, তখন যখন একটা টোবাকো ইন্ডাস্ট্রি গুলোর এগেইনস্টে একটা কমপ্লেন করা হলো, কেস করা হলো, তখন সব টোবাকো ইন্ডাস্ট্রি, বড় বড় যে টোবাকো ইন্ডাস্ট্রি, সেগুলো সিইও কে ডাকা হলো। তারা কিন্তু চিফ এক্সিকিউটিভ অফিসার যারা, তারা হাউস অফ রিপ্রেজেন্টেটিভ ইউনাইটেড স্টেটসে প্রত্যেকে তারা ওথ এর আন্ডার ওথ তারা বলল যে নিকোটিন ইজ নট অ্যাডিকটিভ। দ্যাট ইজ এ গ্রাউন্ড ব্রেকিং ইভেন্ট, যেখানে তারা পাবলিকলি আন্ডার ওথ দে লাইড, তারা বলল যে না, নিকোটিন ইজ নট অ্যাডিকটিভ। And in 2000, Philip Morris became the first tobacco company to publicly state that nicotine was addictive. যখন এটা নিয়ে আবার কেস চললো, তখন হচ্ছে 2000 সালে তারা অ্যাকনলেজ করতে বাধ্য হলো, হ্যাঁ, নিকোটিন হচ্ছে অ্যাডিকটিভ। তার মানে দেখেন যে তারা 40 বছর থেকে কিন্তু জিনিসটাকে হাইড করে তাদের ব্যবসা কিন্তু চালিয়ে গিয়েছে এবং এখনো চালিয়ে যাচ্ছে। কিন্তু তারা সমস্ত, যেহেতু তাদের আমি বলবো যে তাদের রিসোর্স অনেক বেশি, so they continue to exploit the system, they continue to exploit the policy makers to continue their business. এখন অস্ট্রেলিয়াতে, যদি অস্ট্রেলিয়া কিছু এক্সাম্পল আপনার সাথে শেয়ার করতে চাই, যে অস্ট্রেলিয়ার সাকসেস স্টোরিজ, যেটা একটা সাকসেস স্টোরি বলবো প্লেন প্যাকেজিং। যে অস্ট্রেলিয়া যেটা করলো সেটা হচ্ছে প্লেন প্যাকেজিং, কোনো ব্র্যান্ডের কোনো কিছু নাম সেখানে থাকবে না, সেখানে কোনো কালারফুল অ্যাট্রাকশন থাকবে না, ইট শুড বি প্লেন। Whatever the brand, whatever the company, it should be in the same color, same message, same way, same design. So that's called plain packaging. And Australia is #1 country in the world to start doing this plain packaging. এটা নিয়ে যথেষ্ট ফাইট করতে হয়েছে যারা টোবাকো কন্ট্রোল অ্যাডভোকেট আছে অস্ট্রেলিয়াতে, টোবাকো ইন্ডাস্ট্রির সাথে ফাইট করতে হয়েছে। ফাইট করার পর they were successful in implementing plain packaging. গ্রাফিক ওয়ার্নিং, তারা অস্ট্রেলিয়াতে যেটা করেছে, অলমোস্ট 75% অফ দ্যাট প্যাকেট সেটা হচ্ছে গ্রাফিক ওয়ার্নিং থাকবে, এবং সেটা হচ্ছে মানে ভয়ঙ্কর ছবি দিয়েই থাকবে, সেই জিনিসটা তারা করেছে। অ্যাডভার্টাইজমেন্ট ব্যান অ্যান্ড অ্যাট পয়েন্ট অফ সেলস, যে কোনো জায়গায় যদি সিগারেট বিক্রি করা হয়
সেই জিনিসটা যেটা করবে কোনো অ্যাডভার্টাইজমেন্ট থাকতে পারবে না স্মোকিং এর সিগারেট বিক্রির জন্য, এবং সেই জিনিসটা ঢাকা থাকতে হবে। সেটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট ব্যান এট দ্য পয়েন্ট অফ সেলস। কেউ যদি কিনতে যায়, বিশেষ করে ইয়াং কিডস যারা আছে তাদেরকে প্রোটেক্ট করার জন্য যেটা করা হয়েছে, এটা ঢেকে রাখা হবে, এবং কেউ যদি সিগারেট কিনতে যায় তখন তাদেরকে স্পেসিফিক্যালি দাম বলে তখন সেটা কিনতে হবে, বাট ইট উইল নট বি ডিসপ্লেড। মিডিয়া ক্যাম্পেইন, হিউজ মিডিয়া ক্যাম্পেইন হয়েছে এবং হচ্ছে অস্ট্রেলিয়াতে। স্মোক ফ্রি পলিসি বলা হয়েছে যে ইভেন ইউ ক্যান স্মোক ইন ইউর কার উইথ ইউর কিডস। সো এগুলো হচ্ছে কিছু এক্সাম্পল যেটা অস্ট্রেলিয়াতে খুব ভালো কাজ করেছে এবং এখনো আমি বলবো যে ভালো কাজ করে যাচ্ছে। নাও আমরা যদি দেখি মার্কেটিং এন্ড অ্যাডভার্টাইজমেন্ট, আপনি নিশ্চিত যে আপনারা দেখেছেন এটা, এই অ্যাডভার্টাইজমেন্টের সাথে খুবই পরিচিত, খুব একটা ড্যাশিং একটা ভাব। মালবোরো যে সিগারেটের যে অ্যাডভার্টাইজমেন্ট, সেই মালবোরো যে নায়ক, যে মালবোরো যে অ্যাডভার্টাইজমেন্টের যে নায়ক, সে কিন্তু কিছুদিন আগে লাং ক্যান্সারে মারা গিয়েছে, আপনারা হয়তো জেনে থাকবেন। বিভিন্ন রকম ইন্টারেস্টিং অ্যাট্রাকটিভ মেসেজ দেওয়া থাকে তাদের অ্যাডভার্টাইজমেন্টে, কুল। বিশেষ করে তারা টার্গেট করে লো ইনকাম কান্ট্রিজ, ডেভেলপিং কান্ট্রিজে ফিমেলদেরকে টার্গেট করে তারা অ্যাডভার্টাইজমেন্ট করে। স্লিম সিগারেট পাওয়া যায়, সেটা হচ্ছে ফিমেলদেরকে টার্গেট করে। ইভেন তারা আফ্রিকান ব্ল্যাক উমেনদেরকে ইউজ করেছে তাদের অ্যাডভার্টাইজ করার জন্য। এবং আপনারা জানেন বাংলাদেশেও একইভাবে, অন্যান্য দেশেও একই জিনিস, সেটা হচ্ছে দিস ইজ টোবাকো মার্কেটিং, কিডস হু সি ইট আর মোর লাইকলি টু স্মোক। ওপেন মার্কেটিং, ওপেন অ্যাডভার্টাইজমেন্ট, বিভিন্ন প্রমোশন করা হয়, অ্যাডভার্টাইজমেন্ট করা হয়। ডিফারেন্ট কালার ইউজ করা হয়, ফাইন ফ্লেভার, স্মুথ ফ্লেভার, ফুল ফ্লেভার, ডিফারেন্ট কালার দেখে তারা মার্কেটিং করে। আলট্রা স্মুথ, লো নিকোটিন, এক্সট্রা লো নিকোটিন, এন্ড ইভেন নিকোটিন ফ্রি। তার মানে তারা চিন্তা করেন তারা কতটা ডিসেপশন করছে, তারা কিন্তু বলে দিচ্ছে নিকোটিন ফ্রি। সো হোয়াট এলস ইজ দেয়ার? অ্যাট্রাকটিভ ফ্লেভার, বিভিন্ন রকম অ্যাট্রাকটিভ ফ্লেভারের সিগারেট পাওয়া যায়, মেন্থল দেওয়া সিগারেট, কুল, ক্যান্ডি ফ্লেভারের সিগারেট, বিভিন্ন ভাবে তারা অ্যাডভার্টাইজ করে। অ্যাট্রাকটিভ ফ্লেভার তারা অ্যাড করে, যেটা দিয়ে তাদের অ্যাডিকটিভনেসটা বেশি থাকে। ব্র্যান্ড স্ট্রেচিং, যেটার মধ্যে তারা কিন্তু বলে না যে তারা মালবোরো বিক্রি করছে, কিন্তু আপনি দেখেন মালবোরো ক্লাসিক্স একটা কাপড়ের দোকানে সে অ্যাডভার্টাইজমেন্ট করছে, চেক রিপাবলিকে একটা এক্সাম্পল, সেটাকে হচ্ছে ব্র্যান্ড স্ট্রেচিং বলা হয়। পাকিস্তানে, বাংলাদেশেও ছিল, এটা একটু ওল্ড পিকচার, সেটা হচ্ছে যে বেনসন এন্ড হেজেসের সেই সাইন। ক্যামেল স্টোর, ক্যামেল সিগারেট ইউজ না করে তারা হচ্ছে ক্যামেল স্টোর সেই কালার বিভিন্ন জায়গায় তারা ইউজ করে, সেটাকে বলে ব্র্যান্ড স্ট্রেচিং। ইভেন্ট স্পন্সরশিপ, অস্ট্রেলিয়াতে 1998-এ সেই ইভেন্ট স্পন্সরশিপ করা হতো ফেরারিতে। চায়নাতে ইভেন স্কুলের কিডসদেরকে স্পন্সর করা হয়েছে। কেনিয়াতে স্কুল অফ ল ক্যান্টিন, সেখানেও তারা স্পন্সর করেছে তাদের টোবাকো অ্যাডভার্টাইজ করার জন্য। ইভেন রিসেন্টলি এক কনফারেন্সে আমি যখন গেলাম তখন তারা শেয়ার করলো, সেটা হচ্ছে ব্রিটিশ আমেরিকান টোবাকো অ্যানুয়াল রিপোর্টে তারা বলেছে যে তারা ক্যারিবিয়ান কান্ট্রিতে ইয়ুথ স্মোকিং প্রিভেনশন প্রোগ্রাম, দ্যাট ইজ মোর ইন্টারেস্টিং। তারা স্মোকিং তাকে সেল করছে তাদের ব্যবসার জন্য, আবার ঠিক একই সঙ্গে তারা বলতে যাচ্ছে তাদের কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির জন্য তারা ইয়ুথ স্মোকিং প্রিভেনশন ক্যাম্পেইনের জন্য তার কাজ করছে। সো দ্যাটস কোয়াইট কন্ট্রাডিক্টরি। ইভেনচুয়ালি তাদের উদ্দেশ্য হচ্ছে ইয়াং পিপলদেরকে অ্যাক্সেস করা। রিসেন্ট এক্সাম্পল অস্ট্রেলিয়াতে অস্ট্রেলিয়ান গ্র্যান্ড পিক্স, যেটা হচ্ছে অস্ট্রেলিয়ান কার রেসিং, সেটা হচ্ছে ব্রিটিশ আমেরিকান টোবাকো পার্টনার্স গ্লোবালি উইথ ম্যাকলারেন সাথে পার্টনার করলো। নিউ ফেরারি মিশন উইন নাও লোগো কম্পেয়ার্ড উইথ দ্য ওল্ড ফেরারি মেলবোরো ওয়ান, তারা শুরু করলো একটু ভিন্নভাবে প্রচার করা। মিশন উইন নাও তারা তৈরি করলো, যেটার সাথে মালবোরোর সাথে সিমিলার আছে, কিন্তু তারা বিভিন্ন ডিফারেন্ট নেমে চেষ্টা করলো। এবং তারা হচ্ছে ইভেন সেই যে বেটার টুমরো এই লোগো তারা হচ্ছে ভেহিকেল ইউজ করার জন্য তারা পারমিশন পেলো, সেটা নিয়ে
অনেক রকম তর্ক বিতর্ক হলো, এবং তর্ক বিতর্ক শেষে তারা যদিও তাদের ব্যানটাকে সরিয়ে ফেললো, কিন্তু তারপরে কিন্তু তারা বলেছে যে F1 has no plans to ban tobacco ad sponsorship. So still তারা কিন্তু উন্নত দেশে সেই অ্যাডভার্টাইজমেন্ট মার্কেটিং কিন্তু করে যাচ্ছে। অস্ট্রেলিয়ার মতো একটা দেশ যেখানে হচ্ছে সাকসেসফুল এক্সাম্পল আছে, কিন্তু তারপরেও তারা কিন্তু এটাকে বন্ধ করতে পারেনি। এটা আমাদের জন্য দুঃখজনক। ওয়েস্টার্ন ইমেজ বিভিন্ন কান্ট্রিতে ইউজ করা হয়, সেটা হচ্ছে তাদেরকে অ্যাট্রাক্ট করার জন্য। আমেরিকান ড্রিম, পোল্যান্ডে কিছু এক্সাম্পল। রিলিজিয়াস ইমেজ, ইভেন মেরি, জিসাস, তাদের ইমেজ ইউজ করে অ্যাডভার্টাইজ করা হয় বিভিন্ন দেশে। প্রোডাক্ট প্লেসমেন্ট, দ্যাট ইজ ইন্টারেস্টিং। যখন প্রিয় নায়ক নায়িকা যখন স্মোক করে তখন কিন্তু খুব স্বাভাবিকভাবে বিশেষ করে ইয়াং পিপল যারা, তারা কিন্তু অ্যাট্রাক্ট হয়। এবং আপনারা এখনো দেখবেন যে এখন পর্যন্ত যে মুভি, আমি কিছু রিসেন্ট মুভি দেখেছি 1996, 1991, 2001, 2013, কিন্তু আপনারা যদি আজকেও যে কোনো মুভি, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে কোনো মুভি দেখেন, সেখানে কিন্তু সেই স্মোকিং কিন্তু চলছে, এবং যেগুলোর পিছনে কিন্তু টোবাকো ইন্ডাস্ট্রির ভূমিকা থাকে। ইন্ডিয়ান অনেক মুভিতে এখন যেটা করেছে ম্যান্ডেটরি, তারা হচ্ছে কোন স্মোকিং, এবং বাংলাদেশে আমি দেখেছি অনেক নাটকেও তারা সেটা করেছে, সেটা হচ্ছে যে তারা সেই মেসেজটা দিচ্ছে যে টোবাকো ইজ হার্মফুল ফর হেলথ। সেই মেসেজটা যখন কেউ স্মোক করে সঙ্গে এই মেসেজটা আসছে, তো দ্যাট ইজ এ গুড ইনিশিয়েটিভ। বাট স্টিল অনেক মুভির মধ্যে আপনারা দেখতে পারবেন যে সেই মেসেজটা কিন্তু, সেই ওয়ার্নিং মেসেজটা নেই, এন্ড দ্যাট ইজ রিয়েলি হার্মফুল স্পেসিফিক ফর দ্য ইয়াং পিপল। কম্বেটিং পলিসিস, এখন যখন পলিসি থাকছে যে পাবলিকলি স্মোক করা যাবে না, স্মোক ফ্রি এরিয়াস, তখন কিন্তু তারা সেটাকে টার্গেট করে তারা অ্যাডভার্টাইজ করে যে সলিউশন, টেক ব্যাক ইউর ফ্রিডম। এই জাতীয় স্টিমুলেশন তারা দিয়ে তারা কিন্তু বলে যে ইউ ক্যান স্টিল কন্টিনিউ ইউজিং, ইফ ইউ ক্যান ডু দিস থিং, ইউজ ইলেকট্রনিক সিগারেটস, বিকজ দ্যার ইজ নো ব্যানিং অফ ইলেকট্রনিক সিগারেটস where smoking is prohibited in public places, অথবা use smokeless tobacco products. So they try to combat this policy. Now the next thing is smoking cessation support. Smoking cessation যেটার জন্য ইম্পর্টেন্ট, সেই জিনিসটা খেয়াল রাখতে হবে যে more than 2/3 of the smokers want to quit. আপনি যদি কোনো স্মোকারকে জিজ্ঞেস করেন, তাদের 2/3 স্মোকারই বলবে হ্যাঁ তারা কুইট করতে চায়, কিন্তু তাদের অনেক অ্যাটেম্প দরকার হয় বিফোর দে আর সাকসেসফুল ইন কুইটিং। এবং যেটা বলছিলাম যে হসপিটালাইজেশন ও ডিজিজ ডায়াগনোসিস ইজ ইম্পর্টেন্ট টিচেবল মোমেন্ট। যখন কোনো রোগ নির্ণয় হয় অথবা কেউ যদি হাসপাতালে ভর্তি হয়, তখন কিন্তু তারা অনেক ভালনারেবল থাকে টু লিসেন টু দ্য হেলথ কেয়ার ওয়ার্কার। সো সেটা কিন্তু একটা গোল্ডেন অপরচুনিটি, হেলথ কেয়ার ওয়ার্কারটা তখন কিন্তু ইউজ করতে পারে তার পেশেন্টদেরকে বলার জন্য স্মোকিং কুইট করার জন্য। নাও হোয়াট ওয়ার্কস ফর সেডেশন, আমরা যদি এভিডেন্স দেখি, ফার্মাকোথেরাপি, নিকোটিন রিপ্লেসমেন্ট থেরাপি, অনেক ওষুধ আছে যেগুলো ইউজ করলে ডেফিনেটলি ইট ওয়ার্কস ফর সেডেশন। বিহেভিয়ারাল ইন্টারভেনশন, ফেস টু ফেস কাউন্সেলিং, দ্যাট ওয়ার্কস। আমাদের অস্ট্রেলিয়াতে যেটা আছে, একটা অনলাইন এবং টেলিফোন রিসোর্স আছে, কুইক লাইন বলা হয়, বিহেভিয়ারাল ইন্টারভেনশন থ্রু টেলিফোন কাউন্সেলিং। আমি যেটা বলতে চাচ্ছি, হেলথ কেয়ার ওয়ার্কার বাংলাদেশে ক্ষেত্রে ব্রিফ ইন্টারভেনশন বাই হেলথ কেয়ার ওয়ার্কার, খুব ছোট অল্প সময় বাংলাদেশে অনেক রোগী দেখতে হয়, কিন্তু তার মাঝখানেও কিন্তু লেস দেন 1 মিনিটে সম্ভব ইন্টারভেনশন করা। আমি সেটা নিয়ে কথা বলবো। এবং কিছু সেলফ হেল্প আছে, ডেফিনেটলি অনেক রিসোর্স আছে, অনলাইনে গেলে অনেক রিসোর্স পাওয়া যায়। এখানে অস্ট্রেলিয়া যেটা আছে, কাস্টমাইজ সেলফ হেল্প, আমার সিচুয়েশন অনুযায়ী টেক্সট করা হবে কুইট থেকে। এবং হার্ম রিডাকশন যেটা বলা হচ্ছে, যে অনেক রিসার্চে দেখা যাচ্ছে যে ইলেকট্রনিক সিগারেট ইজ হেল্পফুল ফর স্মোকার্স টু কুইট স্মোকিং। সো সেটাকে বলা হচ্ছে হার্ম রিডাকশন, যেটা হার্মটাকে রিমুভ না করে হার্মটাকে রিডিউস করা হচ্ছে। দ্যাট ইজ অলসো অ্যানাদার স্টেপ। সো দ্যাট অল অফ দিস থিংস ওয়ার্ক ফর সেডেশন। নাও রিসার্চে যেটা বলছে যে কেউ যদি ব্রিফ ইন্টারভেনশন করা হয় এবং সঙ্গে যদি ওষুধ নেওয়া হয়, ফার্মাকোথেরাপি দেওয়া হয়, তাহলে চান্স অফ কুইটিং ইজ 1.5। কিন্তু সেই সঙ্গে যদি বিহেভিয়ারাল ইন্টারভেনশন অ্যাড করা হয়, তাহলে চান্স অফ কুইটিং ইনক্রিজেস টু 2.5। সো এটা একটা ইম্পর্টেন্ট। শুধুমাত্র একটা ইন্টারভেনশনে কাজ করবে, সঙ্গে যদি আমরা কম্বিনেশন করতে পারি তাহলে ইট ওয়ার্কস বেস্ট। ফার্মাকোথেরাপির ক্ষেত্রে যেটা বলবো, এখানে ভেরিনেক্লিন যেটা, সেই ড্রাগটা ইজ মোস্ট ইফেক্টিভ এখন পর্যন্ত রিসার্চে যেটা দেখা যাচ্ছে।
আমি ডিটেলসে যাচ্ছি না। এবার আসি আমরা রোল অফ হেলথ কেয়ার ওয়ার্কার। হেলথ কেয়ার ওয়ার্কারদের যে ডাটাগুলো দেখা গিয়েছে এই পর্যন্ত ইন্টারন্যাশনাল যত রিসার্চ হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে স্মোকাররা তখনই কুইট করার চিন্তা করবে যখন হেলথ প্রফেশনালদের অ্যাডভাইস দ্যাট ওয়াজ দ্য হাইয়েস্ট পার্সেন্টেজ অফ পিপল থট অফ কুইটিং when health professional advice compared to, say for example, health warning অথবা family pressure অথবা someone else stop smoking restriction, সবগুলো প্রসেসের মাঝে হেলথ কেয়ার ওয়ার্কারের যে অ্যাডভাইস সেটা কিন্তু মোস্ট ইফেক্টিভ for the smokers to quit smoking. Now the problem is expectations do not match with the current scenario. পেশেন্টরা মনে করে যে তার ডাক্তার অথবা হেলথ কেয়ার ওয়ার্কার তারা হচ্ছে তাকে বলবে, সে এটা এক্সপেক্ট করে। এটা হচ্ছে যেমন ইন্টারন্যাশনাল সিনারিও, বাংলাদেশের সিনারিও একই রকম। আর ডাক্তাররা চিন্তা করে যে না আমার তো এরপরে রুগী দেখতে হবে, এরপরে রুগী দেখতে হবে, আমার আসলে যথেষ্ট সময় নাই। সো এটা একটা ইম্পর্টেন্ট মিসম্যাচ, এবং এটা ইন্টারন্যাশনাল দেখা গিয়েছে যে সেম এক্সপেকটেশনটা ডাজন্ট ম্যাচ। সো পেশেন্ট এক্সপেক্ট করে যে ডাক্তাররা বা হেলথ কেয়ার ওয়ার্কার অ্যাক্টিভলি পার্টিসিপেট করবে তাদেরকে হেল্প করার জন্য। এবং রিসার্চে দেখাচ্ছে ইভেন আনমোটিভেটেড স্মোকার যে চিন্তা করছে সে স্মোকিং ছাড়বে না, সেই আনমোটিভেটেড স্মোকার 1 in 5 আনমোটিভেটেড স্মোকার উইল মেক অ্যান অ্যাটেম্প্ট টু কুইট স্মোকিং if they are told by their physician. So that is an important message. আমাদের একটা ইম্পর্টেন্ট নৈতিক দায়িত্ব আমি বলবো প্রফেশনাল দায়িত্বের পাশাপাশি, সেটা হচ্ছে স্মোকারদেরকে হেল্প করা যেন তারা কুইট করতে পারে। এবং নার্সিং ইন্টারভেনশন কথা বলা হয়েছে ইন্টারন্যাশনালি, বাংলাদেশের জন্য হয়তো সেটা খুব একটা অ্যাপ্লিকেবল না। এখন স্মোকিং সিজেশনের যে স্টেপ গুলো আছে, যে অ্যাপ্রোচটা আছে, অস্ট্রেলিয়াতে মোস্ট ওয়াইডলি যেটা ইউজ হয় সেটা হলো 5A's অ্যাপ্রোচ। অস্ট্রেলিয়ান কলেজ অফ জেনারেল প্র্যাকটিশনার, যেখানে যে জেনারেল প্র্যাকটিশনার আছে তাদেরকে যে গাইডলাইন আছে সেখানে বলা আছে 5A: ask, assess, advise, assist and arrange. 5A's. That is widely recognized as well. There is also another way that's called 5R's. You need to discuss relevance of quitting, risk of smoking, rewards of quitting, what are the roadblocks to quit, and repeat above in each visit. So following any of this, that is the responsibility of the healthcare worker. বাংলাদেশের ক্ষেত্রেও তারা কিন্তু যে কোনো একটা অ্যাপ্রোচ ইউজ করতে পারে। এবং রিসার্চে যেটা দেখা গিয়েছে যে পেশেন্ট রিপোর্টিং এবং ক্লিনিশিয়ান রিপোর্টিং এর মধ্যে মিসম্যাচ করে। ক্লিনিশিয়ানরা বলতে চাচ্ছে যে হ্যাঁ তারা সবসময় এই 5A গুলো ফলো করেন, অথচ পেশেন্টকে যখন জিজ্ঞেস করা হলো কিন্তু পেশেন্টরা কিন্তু সেটা ডাক্তারের যেই পরিমাণে বলছেন সেটার সাথে কিন্তু তাদের পার্সেন্টেজটা ম্যাচ করছে না। সো দ্যার ইজ এ ডিসপ্যারিটি। নাও যেটা ইম্পর্টেন্ট বাংলাদেশের ক্ষেত্রে যেটা, সেটা হচ্ছে ভেরি ব্রিফ অ্যাডভাইস। ভেরি ব্রিফ অ্যাডভাইস হচ্ছে 3টা স্টেপ। আস্ক অল ক্লায়েন্টস অ্যাবাউট দ্য স্মোকিং ইরেসপেক্টিভ অফ দ্য স্মোকিং স্ট্যাটাস। সে স্মোক করে কি করে না আপনি নিজে জাজ না করে তাকে আস্ক করেন যে সে কি স্মোকিং করে কিনা। অ্যাডভাইস করেন অল স্মোকার্স টু কুইট অ্যান্ড ওয়েজ টু কুইট, তাদেরকে অ্যাডভাইস করেন। এবং হচ্ছে যে অ্যাক্ট করেন বাই অফারিং দ্য ইনফরমেশন, সাপোর্ট অ্যান্ড রেফারেল। তাদেরকে যেখানে ইনফরমেশন দেওয়া সম্ভব, যেখানে যে রিসোর্স গুলো কানেক্ট করা সম্ভব সেখানে আপনি কানেক্ট করে দেন। এবং এই 3টা স্টেপ ফলো করতে কিন্তু লেস দেন 1 মিনিট লাগে। এই জিনিসটা কিন্তু হেলথ কেয়ার ওয়ার্কাররা চেষ্টা করলে একজনের লাইফে কিন্তু একটা আমূল পরিবর্তন আনতে পারে, এবং শুধুমাত্র তার লাইফে না, তার পরিবারের লাইফে এবং টোটাল ফ্যামিলির উপর কিন্তু একটা বড় ইম্প্যাক্ট ফেলতে পারে যদি এই 1টা মিনিট সময় তাদের প্রফেশনাল সময় থেকে তারা বের করে নিতে পারে। আরেকটা জিনিস আমি বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে স্মোকিং বাই হেলথ কেয়ার ওয়ার্কার, দ্যাট ইজ অলসো অ্যানাদার ইম্পর্টেন্ট থিং। এখন আমি সাজেস্ট করছি, আমি অ্যাডভাইস করছি স্মোকারদেরকে কুইট করার জন্য, অথচ যদি সে পেশেন্টটা দেখতে পারে যে আমি নিজেই স্মোক করছি, তাহলে কিন্তু আমার এই কথা বলার কোনো মূল্য নেই। এই জিনিসটা রিসার্চেও দেখা গিয়েছে যে যারা স্মোক করে, যে হেলথ প্রফেশনালরা, তাদের কিন্তু তারা লেস মোটিভেটেড টু সাপোর্ট দ্য কুইটিং। দে আর লেস মোটিভেটেড, দে হ্যাভ লেস পজিটিভ অ্যাটিটিউড ফর দ্য ভ্যালুস অফ সিজেশন, এবং তারা কিন্তু লেস লাইকলি টু পার্টিসিপেট ইন দ্য সিজেশন। সো এটা একটা ইম্পর্টেন্ট কথা। সো আগে নিজেকে ছাড়তে হবে এবং তারপরে ডেফিনেটলি চেষ্টা করতে হবে যে পেশেন্টদের জন্য আমরা কি করতে পারি। এবং যেটা বলছিলাম যে এই কোভিড সিচুয়েশনে দিস ইজ আ পারফেক্ট টাইম টু হেল্প ইউর পেশেন্টস টু স্টপ স্মোকিং। এবং এটা একটা খুব একটা ইম্পর্টেন্ট সময়, যে মেসেজগুলো আমি দিয়েছি আপনারা কিন্তু এই মেসেজটাকে এখন কাজে লাগাতে পারেন যে আপনার পেশেন্টদেরকে বলার জন্য হাউ টু কুইট স্মোকিং। লাস্ট একটা কথা বলতে চাচ্ছি, এটা ফ্রি ট্রেনিং অপরচুনিটি আছে।
anyone can access this resource. World Health Organization এর আপনার যে টোবাকো ফ্রি ইনিশিয়েটিভের আন্ডারে WHO ই-লার্নিং কোর্স আছে। আমি এনকারেজ করব প্রতিটা হেলথ প্রফেশনালদেরকে এই কোর্সটা করার জন্য। অনলাইন কোর্স আপনারা, আমি ডেফিনেটলি এই জিনিসটা যদি আপনারা করেন তাহলে আপনাদের কনফিডেন্স ডেফিনেটলি আরো বেড়ে যাবে, আপনারা আরো ভালো মতো পেশেন্টদেরকে অ্যাডভাইস করতে পারবেন স্মোকিং কুইট করার জন্য। খুব সংক্ষেপে একটু বলতে যাচ্ছি, সেটা হচ্ছে ই সিগারেট অথবা ইলেকট্রনিক নিকোটিন ডেলিভারি সিস্টেম অথবা ভেপিং জিনিসটা কি। সো এটা একটা ব্যাটারি পাওয়ার ডিভাইস, যারা জানেন না সেটা হচ্ছে একটা লিকুইড সলিউশনটা ভ্যাপারাইজ হয়। খুব রিসেন্টলি এটা ইনভেন্ট হয়েছে 2003 সালে, খুব বেশি দিন আগে না কিন্তু এটা কিন্তু দারুণ জনপ্রিয়তা পেয়েছে, দারুণ পপুলারিটি পেয়েছে, বাংলাদেশের ইয়াং পিপলদের মধ্যে যথেষ্ট পপুলারিটি পেয়েছে। এখন ইলেকট্রনিক সিগারেট নিয়ে বিভিন্ন রকম অ্যাট্রাকটিভ অ্যাডভার্টাইজমেন্ট আছে, যদিও মার্কেটিং অ্যাডভার্টাইজমেন্ট বন্ধ নর্মাল সিগারেটের জন্য। এখানে হচ্ছে যে গ্যাপ আছে, সেটা হচ্ছে যে এই বিষয়ে ইলেকট্রনিক সিগারেট অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু এখনো সেই ব্যাপক হারে বন্ধ হয়নি, এবং অনলাইনে গেলেই আপনারা এই অ্যাডভার্টাইজমেন্ট গুলো দেখতে পারবেন, অনলাইনে অর্ডার দিতে পারবেন, সেখানে কিন্তু পলিসি একটা গ্যাপ আছে। নাও আমরা ইলেকট্রনিক সিগারেট সম্বন্ধে আসলে কতটুকু জানি, আমি ফার্স্ট যে রিসার্চ করেছি 2014 সালে যেটা পাবলিশ হয়েছিল, যে এটা আসলে কি কারা ইউজ করে, কেমন জিনিসটা, সেই জিনিসটা নিয়ে আমরা দেখেছি যে মোস্টলি ইউজ বাই মিডল এজ মেল এবং কারেন্ট স্মোকার যারা তারা ইউজ করে। তারা দুইটা কারণে ইউজ করে, একটা হচ্ছে কিউরিওসিটি বশত, জাস্ট ফর রিক্রিয়েশন, অথবা তারা ইউজ করে যে না আমি যে সিগারেটটা খাচ্ছি সেই সিগারেটটা আমি ছেড়ে দেবো, সেই ছেড়ে দেওয়ার জন্য তারা ইউজ করে। এবং কনসিস্টেন্টলি যেটা দেখা যাচ্ছে যে এই ইলেকট্রনিক সিগারেটের মধ্যে টক্সিন লেভেল অফ টক্সিন যেটা সেটা লো কম্পেয়ার টু নর্মাল সিগারেট। কিন্তু যেটা ডেঞ্জারাস সেটা হচ্ছে যে এটা লং টার্ম হেলথ ইফেক্ট আমরা জানি, যেটা বললাম 2003 সালে এটা আবিষ্কৃত হয়েছে, আজকে 2020 সাল 17 সাল, একটা লং টার্ম হেলথ ইফেক্ট ছাড়া কিন্তু আমরা দেখতে পারবো না। সে ফর এক্সাম্পল যে এটাকে লাং ক্যান্সার করে কিনা, ইট টেক্স টাইম, 20 to 30 ইয়ার্স টাইম লাগে ডেভেলপ হওয়ার জন্য। সো আমরা কিন্তু সেই সময়টা পাইনি যে এটা লং টার্ম হেলথ ইফেক্টটা কি সেটা আমরা কিন্তু জানতে পাই না। কিন্তু এটা নিয়ে কিন্তু ডিবেট এখন পর্যন্ত চলছে। এটা খুব একটা ইন্টারেস্টিং টপিক যে এটা কি আসলে ইফেক্টিভ কিনা স্মোকিং সিজেশনের জন্য, এই ডিবেটটা এখন পর্যন্ত চলছে। তো এই জিনিসটা ইফেক্টিভ কিনা সেটা নিয়ে আমার নেক্সট রিসার্চ যেটা আমরা পাবলিশ করলাম সেটা হচ্ছে 2015 সালে, যে এটা আমরা একটা সিস্টেমেটিক রিভিউ মেটা অ্যানালাইসিস করে দেখলাম যে যতগুলো স্টাডি পাবলিশ হয়েছে সেগুলোর ভিত্তিতে আমরা কি এভিডেন্স পাচ্ছি। আমরা যেটা পেলাম, ফরচুনেটলি আনফরচুনেটলি, সেটা হচ্ছে ইয়েস, ইলেকট্রনিক সিগারেটস ইজ ইফেক্টিভ ফর স্মোকিং সিজেশন। এবং ইন্টারেস্টিং যে নিকোটিন ই সিগারেট যেটা, সেটা মোর ইফেক্টিভ কম্পেয়ার টু নন নিকোটিন ই সিগারেট। সো দ্যাট ইজ অ্যান ইন্টারেস্টিং ফাইন্ডিং, এবং এটা পাবলিশ করার পর আমাকে যথেষ্ট মিডিয়া ফেস করতে হয়েছে। কিন্তু আমরা যখন এটা পাবলিশ করলাম তার পরপরই যেটা আমরা এভিডেন্স পেলাম, ককরেন রিভিউ, যেটা হচ্ছে ওয়ার্ল্ডের টপ মোস্ট রিভিউ যেটা করা হয়, তারাও আমাদের সেই ফাইন্ডিংসটার মতোই সেম ফাইন্ডিংস পেলো, হ্যাঁ ইলেকট্রনিক সিগারেট ইজ ইফেক্টিভ ফর স্মোকিং সিজেশন। এটা নিয়ে তখন অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট একটা ইনকোয়ারি করলো সারা অস্ট্রেলিয়াতে, যে আসলে এটা নিয়ে কি মানে এভিডেন্স কি বলছে, রিসার্চার কি বলছে। আমি এখানে লাকিলি আই অলসো কন্ট্রিবিউটেড ফর দিস ওয়ান। তারা জানতে চেয়েছে যে এটাতে আসলে কতটুকু ইফেক্টিভ। তো এখানে যে মেসেজটা ক্লিয়ার সেটা হচ্ছে যে হ্যাঁ এটা ইফেক্টিভ ফর দ্য পিপল হু কন্টিনিউ টু স্মোক, এবং তারা হচ্ছে নর্মাল যে ছাড়ার যে পদ্ধতি নিকোটিন রিপ্লেসমেন্ট থেরাপি অথবা অন্যান্য চেষ্টা করে ফেলিউর হয়েছে, আবার রিল্যাপস করেছে, তাদের জন্য এটা এফেক্টিভ। ইট ইজ নট ফর সামওয়ান টু স্টার্ট দিস অ্যাজ এ নিউ প্রোডাক্ট। সো মেসেজ ওয়াজ রিয়েলি ক্লিয়ার। এবং আরেকটা জিনিস যেটা বলা হচ্ছে, এটা একটা হার্ম রিডাকশন অ্যাপ্রোচ। ইট ইজ নট হার্মলেস প্রোডাক্ট, ইট হ্যাজ অলসো হার্ম, বাট ইট ইজ লেস হার্মফুল কম্পেয়ার টু নর্মাল সিগারেট। সো দ্যাট ওয়াজ আওয়ার মেসেজ। লেটেস্ট যে এভিডেন্স সেটা হচ্ছে নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিনে পাবলিশ হয়েছে, পিটার হায়েকের যে রিসার্চটি, আমার তার সাথে সুযোগ হয়েছিল ইউকেতে মিট করার। সেই আরসিটি তারা করে দেখেছে যে এখন যে এতদিন পর্যন্ত একটা সন্দেহ ছিল, তাহলে এই ই সিগারেটটা ভালো নাকি নিকোটিন রিপ্লেসমেন্ট থেরাপি যেটা সেটা ভালো। সেই রিসার্চে উনি যেটা পেয়েছেন সেটা হচ্ছে যে ইলেকট্রনিক সিগারেটের মাধ্যমে কুইট করার রেটটা অনেক বেশি কম্পেয়ার টু conventional nicotine replacement therapy. So that was a groundbreaking research and it was an experimental randomized control trial. About New England Journal of Medicine, আপনারা জানেন হয়তো যে topmost medical journal, they published this thing last year. So that was a good message. It is helpful for the current smokers. Reminding you, it is helpful for the current smokers, not for the new people to start this. আরেকটা জিনিস বলে শেষ করতে যাচ্ছি, সেটা হচ্ছে নিউ ডিভাইস। কিছু নিউ ডিভাইস এখন আছে, শুধুমাত্র ইলেকট্রনিক সিগারেট না, কিছু আছে এটাকে বলে হিট নট বার্ন প্রোডাক্টস।
সেটা এখন টোবাকো কোম্পানিগুলো যখন দেখছে যে অনেক স্মোক ফ্রি পলিসি হচ্ছে, বিভিন্ন জায়গায় স্মোক করা যাচ্ছে না, তখন তারা চেষ্টা করছে যে তাদের ব্যবসাকে টিকিয়ে রাখার জন্য আর কি করা যেতে পারে। ইলেকট্রনিক সিগারেটের পাশাপাশি তারা এখন যেটা শুরু করেছে হিট নট বার্ন, সো এখান থেকে কোনো ধোঁয়া বের হবে না, কিন্তু দে উইল স্টিল গেট দ্য ফিলিংস। আইকস, জুল বিভিন্ন দেশে, বিশেষ করে এশিয়ান বিভিন্ন কান্ট্রিতে এটা ম্যাসিভলি ইউজ হচ্ছে। আমেরিকাতে তারা চেষ্টা করছে এটাকে এফডিএ অ্যাপ্রুভাল নেওয়ার, অস্ট্রেলিয়াতেও তারা চেষ্টা করেছে। অস্ট্রেলিয়াতে ফিলিপ মরিস কোম্পানির মেডিকেল ডিরেক্টর, ইন্টারন্যাশনাল যে ডিরেক্টর, সে আমার সাথে কয়েকবার যোগাযোগ করেছে যখন দেখেছে যে আমি রিসার্চ করছি এই বিষয়ে, তারা চেষ্টা করেছে আমার সাথে কমিউনিকেট করার জন্য। সো দে আর স্টিল ট্রাইং টু প্লে ডিফারেন্ট গেমস। ফাইনালি রিসার্চ অ্যাক্টিভিটিস আমি বলে শেষ করতে যাচ্ছি যে প্রিভিয়াস যে রিসার্চ প্রজেক্ট গুলো আমি করার সুযোগ হয়েছে বাংলাদেশে, স্মোকিং স্মোকলেস টোবাকো, যেটা আমি শুরু করেছিলাম আমার মাস্টার অফ পাবলিক হেলথের রিসার্চ, এবং এরপরে কন্টিনিউ হয় আমার পিএইচডি রিসার্চ, যে আমি এরপরে ফোকাস করেছিলাম শুধুমাত্র স্মোকলেস টোবাকো এবং বাংলাদেশের কনটেক্সটে, এটার সাথে কর্নিয়া হার্ট ডিজিজ অ্যাসোসিয়েশন আছে কিনা এবং কেন মানুষ স্মোকলেস টোবাকো ইউজ করে। আপনারা যদি ইন্টারেস্টেড হন, আপনারা গুগল করলে এই আর্টিকেল গুলো পেয়ে যাবেন, সেখানে দেখতে পাবেন যে বাংলাদেশের ডাটা নিয়ে কাজ করা আছে। কারেন্টলি যেটা কাজ হচ্ছে আমার অলরেডি দুটো কাজ হয়ে গিয়েছে ই সিগারেট নিয়ে, আমি এখন এটা লিখছি আমি, সেটা হচ্ছে যে ইলেকট্রনিক সিগারেট নিয়ে ডিফারেন্স ইন পারসেপশনস অফ ইউজ, বাংলাদেশের ই সিগারেট কেন ইউজ করছে, অস্ট্রেলিয়া কেন ইউজ করছে, এটা আমি কম্পেয়ার করতে যাচ্ছি। এখানকার মেন্টাল হেলথ সার্ভিসের পেশেন্ট এবং স্টাফ তারা কি মনে করে ইলেকট্রনিক সিগারেট ইউজ করা নিয়ে। স্মোকলেস টোবাকো বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানে একটা কাজ হচ্ছে ইউনিভার্সিটি অফ ইয়র্কের সাথে, আমি সেই গ্রুপের সাথে কাজ করছি, স্মোকলেস টোবাকো নিয়ে তারা কাজ করছে। রিসেন্টলি একটা গ্লোবাল প্রজেক্ট সেটা আমি শেষ করলাম, সেটা হচ্ছে যে শ্যাডো আন্ডার দ্য ল্যাম্প, স্মোকিং বিহেভিয়ার অফ দ্য হেলথ প্রফেশনালস ইন এশিয়া প্যাসিফিক অ্যান্ড মিডল ইস্ট কান্ট্রিজ। ডাটা কালেকশন শেষ হয়েছে সেটা, আমরা দেখতে যাচ্ছি যে আসলে যারা হেলথ প্রফেশনাল তাদের স্মোকিং বিহেভিয়ারটা কিরকম। সো এর মধ্যে এই কান্ট্রিগুলো ইনভলভ ছিল, আমরা ডাটা কালেকশন শেষ করেছি, অ্যানালাইসিস করে এখন আমি এটাকে খুব শীঘ্রই হয়তো এটা পাবলিশ হবে। সো দ্যাট ইজ অলসো অ্যান এভিডেন্স যে হেলথ কেয়ার প্রফেশনালরা কেন ইউজ করছে স্মোকিং এবং তারা কি প্রেফার করে তাদের কুইটিং এর জন্য। সো ফিউচার রিসার্চ প্রজেক্ট বাংলাদেশের মধ্যে স্মোকিং স্মোকলেস টোবাকো নিয়ে যদি আপনারা কোনো কাজ করতে চান, যে কোনো ইউনিভার্সিটির যে কোনো হেলথ প্রফেশনাল স্টাফ রিসার্চার যদি ফিউচার স্টাডি করতে চান, মাস্টার্স পিএইচডি, আই এম হ্যাপি টু কন্টিনিউ ডিসকাসিং অ্যাবাউট দিস। তো আজকে যদি টেক হোম মেসেজ আমি বলতে চাই, আজকে শেষ মেসেজ যেটা, সেটা হচ্ছে বার্ডেন অফ স্মোকিং ইজ রিয়েলি হাই ইন জেনারেল এবং স্পেসিফিক গ্রুপ অফ পপুলেশন। মোস্ট ইম্পর্টেন্ট থিং উই নিড টু রিমেম্বার যে বাংলাদেশের কনটেক্সটে এটা শুধুমাত্র স্মোকিং না, স্মোকলেস টোবাকো একটা বড় বার্ডেন। আরেকটা মেসেজ আমাদের খেয়াল রাখতে হবে যে স্মোকিং করোনা ভাইরাসের সাথে যদি কম্পেয়ার করি, করোনা ভাইরাসে খুব ইমিডিয়েট ইফেক্ট আমরা দেখতে পাচ্ছি। স্মোকিং lacks urgency because it kills too slowly. It takes time, 20-30 years time লাগে কোন একটা ডিজিজ হওয়ার জন্য, বিশেষ করে নন কমিউনিকেবল ডিজিজ। Tobacco company will continue using different tactics. We just need to be careful on this. Smokers want to quit, but they need several cessation attempts. Healthcare professional হিসেবে দায়িত্ব হচ্ছে তাদেরকে সেই সাপোর্টটা দেওয়া। আরেকটা জিনিস সেটা হচ্ছে এই হেলথ কেয়ার ওয়ার্কারদের এটা কিন্তু ডিউটি অফ কেয়ার, যেটা প্রফেশনাল রোল বলেন, একটা নৈতিক দায়িত্ব বলেন, এথিক্যাল রোল বলেন, সেটা আছে। আপনারা কিন্তু চাইলে চেঞ্জ করতে পারেন একজন স্মোকারের লাইফ। সে যেটা কথা সেটা হচ্ছে ই সিগারেট, এটা এখন পর্যন্ত এভিডেন্স দেখাচ্ছে এটা ইফেক্টিভ ফর স্মোকিং সেজেশন, বাট ইট ইজ অ্যান হার্ম রিডাকশন টুল, ইট ইজ নট ফর সামওয়ান টু কন্টিনিউ স্মোকিং। এই বলে আমি শেষ করব। আমাদের লাস্ট যেটা কথা সেটা হচ্ছে ইফ ইউ হ্যাড এ ভ্যাকসিন দ্যাট কুড প্রিভেন্ট 1 in 10 deaths ওয়ার্ল্ড, এরকম যদি একটা ভ্যাকসিন পাওয়া যেত যে 10 জনের 1 জনের মৃত্যু আমরা ঠেকাতে পারবো, সেটা কিন্তু আমাদের অলরেডি আছে। সেই ভ্যাকসিনটাই হচ্ছে টোবাকো কন্ট্রোল। 10টি মৃত্যুর 1টি মৃত্যু কিন্তু আমরা ঠেকাতে পারবো এই টোবাকো কন্ট্রোলের মাধ্যমে। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে ডেফিনেটলি আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন, এবং ডেফিনেটলি এক্সিস মেডিকেল স্কুলের মাধ্যমেও আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আর যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে আমার সাথে ডেফিনেটলি যোগাযোগ করতে পারেন। ফেসবুকে ডাক্তার আজিজ মেলবন দিয়ে সার্চ দিলে আপনি আমার ফেসবুক পেজ পেয়ে যাবেন, সেখানে প্রশ্ন করতে পারেন। এক্সিস মেডিকেল স্কুলে এখানে তারেক রহমান রিয়াদ আছে, তার মাধ্যমে আমার কাছে পৌঁছাতে পারেন আপনারা, আর আমার ইমেল অ্যাড্রেসও দেওয়া থাকলেই। অসংখ্য ধন্যবাদ আপনাদের আজকে আমার সাথে যুক্ত থাকার জন্য।